উনি অগোছালোভাবে আমার দিকে দৌড়ে আসছে। তারপর আর কিছু বলতে পারিনি, আমি ওইখানে অজ্ঞান হয়ে যাই। আমার চোখে মুখে পানির তীব্র ছিটা ফোঁটা পড়তেই পিটপিট করে তাকাই আমি। চোখের সামনে হৃদ খানের ফেসটা আসতেই আমি ততক্ষণে স্তব্ধ মেরে ওনার দিকে তাকিয়ে থাকে। আমার চারপাশে কে আছে বা আমি কোথায় আছি কিছু বুঝতে পারছি না আমি, তাই ওনার দিকে এক প্রকার অনুভূতিহীন চোখে তাকিয়ে রয়েছি। আমাকে এমন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে হৃদ খানও আমার দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। আমার দুজনকে এইভাবে দেখার মধ্য দিয়ে পাশ থেকে রুদ্র আমার মাথায় হাত বোলাতে বোলাতে চিন্তার সুরে বলে ওঠে, তুমি ঠিক আছো মায়ু পাখি? রুদ্রের এমন কথায় আমি আস্তে করে পাশ ফিরে তাকাই। চোখের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বুঝতে পারছি না আমি যে আমার আবার কি হবে, আর সবাই আমাকে ঘিরে এইভাবে দাঁড়িয়ে আছে কেন, আর আমি বা কোথায় আছি। বিষয়টি ভেবে নিয়েই হালকা কপাল কুঁচকে চারপাশে তাকাতে তাকাতে আস্তে করে উঠে বসি। আমাকে উঠে বসতে দেখে দাদি পাশ থেকে এসে আমার সাথে বসে পড়ে। আমাকে উদ্দেশ্য করে চিন্তিত সুরে বলল, মায়া, কি হয়েছে তোর? তুই অজ্ঞান হলি কি করে হৃদের রুমে? দাদির এমন কথায় আমি চমকে উঠি। ভুলে যাওয়া বিষয় আবাসিক স্পষ্টভাবেই মনে পড়ে যায় আমার। কি কারণে অজ্ঞান হয়েছি সেটিও মনে পড়ে যায় ভালোভাবে। বিষয়গুলো মনে করতেই আমি দ্রুত সামনে হৃদ খানের দিকে তাকাই। ওনাকে আমার দিকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে আমি উত্তেজিত হয়ে ওনাকে একটা আঙ্গুল দিয়ে দেখি ইশারা করে আটকে আসা গলায় থেমে থেমে বলে উঠি, উনি উনি ওখানে কতগুলো বারবার কেঁপে কেঁপে ওঠা কথা, পুরো কথাটা শেষ হলো না আমার, তার আগেই পাশ থেকে রুদ্র বলে ওঠে, রিল্যাক্স মায়া, রে তোমাকে কিছুই করেনি, উল্টো তোমাকে অজ্ঞান অবস্থায় এখানে এনে শুয়ে দিয়েছে সেফলি। এখন বলো তোমার কি হয়েছিল, তুমি হৃদের রুমে অজ্ঞান হলে কি করে? রুদ্রের কথায় পাশ ফিরে তাকাই ওর দিকে। কি দেখছি সেই অনুভূতিটা কাউকে বোঝাতে পারছি না আমি, কিন্তু আমি সবাইকে বলতে চাই কি দেখেছি ওনার রুমে। কিন্তু ওনার রুমে দেখা বিষয়টি এতটাই প্রভাব ফেলেছে আমার উপর যে কোনো রকম কথাও আসছে না এই মুহূর্তে আমার গলা দিয়ে, শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া। আর আমি এতক্ষণ খান বাড়ির ড্রয়িং রুমের সোফায় শুয়েছিলাম অজ্ঞান অবস্থায়। হৃদ খান আমাকে ওনার রুম থেকে দ্রুত এনে এখানে শুয়ে আমার চোখে মুখে দ্রুত পানির ছিটা দিতে থাকে হুঁশ ফিরিয়ে আনার জন্য। কিন্তু উনি কি করে ওনার রুমে উপস্থিত হলো যখন আমি অজ্ঞান হচ্ছিলাম, আর ওনার রুমে ওইগুলো কি ছিল? আর উনি সবার সামনে এখন যেমনটা দাঁড়িয়ে আছে স্বাভাবিক অবস্থায়, উনি মোটেও ততটা স্বাভাবিক নয়। হৃদ খান শুধু সবাইকে প্রেজেন্ট করে স্বাভাবিক হওয়াটা। ওনার অস্বাভাবিক হওয়া বিষয়টি আমি আজই দেখলাম নিজের চোখে ওনার গুপ্ত রুমে। সবটা পর্যবেক্ষণ করার পরও একটা কিন্তু থেকেই যায়, আর সেটা হচ্ছে উনি কি করে জানলো যে আমি ওনার গুপ্ত রুমে আটকা পড়েছিলাম? আর উনি তো দেশের বাইরে ছিল, তাহলে তখন উনি আমাকে বাঁচাতে ওনার গুপ্ত রুমে আসলো কি করে? সম্পূর্ণ বিষয়টি আমি মনে মনে ভাবতে পারলেও মুখ ফুটে কিছু বলতে পারছি না কাউকে। কেমন একটা ভয়ে সিটে যাচ্ছি আমি। আমার ভেতর থেকে জড়তা কাজ করছে, যার জন্য কথা বলার বাক শক্তি হারিয়ে ফেলেছি। তাই শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম হৃদ খানের দিকে আমার অজানা সব প্রশ্নের উত্তরের জন্য। তাই আবারও খানিকটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় হৃদ খানকে দেখিয়ে রুদ্রকে উদ্দেশ্য করে বলি, রুদ্র, উনি ওইখানে রুমে, আমি ওইগুলো। আমার এমন পেঁচানো আর ঘুরপাক কথায় রুদ্র কতটা বুঝতে পারলো তা জানি না, তবে রুদ্র আমাকে ভয়ের সাথে সাথে উত্তেজনায় হয়ে হৃদ খানের দিকে তাকাতে দেখে রুদ্র আমাকে সান্ত্বনা দিতে দিতে আস্তে আস্তে করে বলে ওঠে, মায়ু পাখি রিল্যাক্স, শান্ত হও তুমি। হৃদের কথা জানতে চাইছো তো? হৃদ আসলে ওর রুমেই ছিল, বাথরুমের ভিতরে ছিল, ফ্রেশ হচ্ছিল। হৃদ সকালে বাংলাদেশে ফিরেছে, কিন্তু নানুমা কিছুই জানে না ওর ফেরার বিষয়ে, হৃদও বলেনি। তাই এমনটা প্রায় হয়, হৃদ কাউকে কিছু বলে না, কারণ আমার বাহিরের যাওয়া আসাটা অনেকটাই বেশি হয়ে থাকে। যেমনটা তুমি তোমার আম্মুকে না বলে পাশের বাড়ি আন্টির সাথে কথা বলতে যাও, ঠিক তেমনি আমরা পরিবারকে প্রায় না জানিয়ে দেশের বাইরে যাওয়া আসাটা করে থাকি। আজও তাই হয়েছে। হৃদ সকালে নাকি বাংলাদেশে ফিরেছে, কিন্তু আমরা কেউ জানি না। ওর রুমের ভিতরেই ছিল, ও ভিতর থেকে লক করে রেখেছিল, তাই আমি বাইরে থেকে লক চাবি দিয়ে লক খুলে প্রবেশ করতে হয়েছিল।
আর রিদ বলেছে ও নাকি রুমের ভিতরে কিছু শব্দ শুনে তোমার কাছে যায়, তখন নাকি তুমি অজ্ঞান হয়ে পড়েছিল ওর রুমের মধ্যে। এখন তুমি বলো, তুমি হঠাৎ করে অজ্ঞান হলে কি করে? রুদ্রকে আমি যা বোঝাতে চেয়েছিলাম সেটা রুদ্র বুঝতে না পারলেও রুদ্র আমাকে রিদ খানের উপস্থিত হওয়া বিষয়টি ক্লিয়ার করে। সবটা শোনার পর আমি আবারও তাকাই রিদ খানের দিকে। রিদ খান তখনও চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে। আমি ওনার এমন হতাশ হওয়া দৃষ্টি যেন কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা, উনি কি জন্য এতটা হতাশ? আমি ওনার গোপন রাখা বিষয় দেখতে পেরে গেছি সেজন্য, নাকি আমি ওনার গোপন করা বিষয়টি সবটা দেখার পরও বুঝে উঠতে পারছি না সেজন্য হতাশ? আমি দোটানার মধ্যে ভুক্তভুক্তি হয়ে হঠাৎ কেঁদে বসি। আমার কেন যেন কান্না আসছে ভেতর থেকে। আমি কিছুই মেনে নিতে পারছি না। আমার চারপাশটা ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। আমার সামনে আজ রিদ খানের নতুন একটা রূপ আসলো, যেটার সাথে আমি বলা ওনার পরিবারের অন্য কেউ পরিচিত নেই। উনি সবার থেকে হয়তো এই রূপটা লুকিয়ে রেখে এসেছে, যা আজ আমার সামনে ধরা পড়ে গেল। আর সেই রূপ সম্পর্কে আমার ভালোভাবে অবগত হতে হবে, নয়তো সব কিছু ধ্বংস হয়ে যাবে, সবটাই শেষ হয়ে যাবে। রিদ খান সবটা নিজের হাতে শেষ করতে পারলেও আমি পারবো সবটা শেষ করতে যতক্ষণ না পর্যন্ত আমি সব কিছু রিদ খানের মুখ থেকে শুনতে পাচ্ছি। আমাকে জানতে হবে সব কিছু, আর তার জন্য আমার রিদ খানকে একা প্রয়োজন, নয়তো আমি কখনোই জানতে পারবো না কোনো কিছু। আমাকে হঠাৎ কাঁদতে দেখে রিদ খানের সাথে সাথে নিজের দু হাত মুষ্টিবদ্ধ করে নেয় আমার দিকে তাকিয়ে থেকে। আর পাশ থেকে দাদি আমাকে নিজের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে সান্ত্বনা সুরে বলল, কি হয়েছে সোনামা? আমাকে বল, কাঁদছিস কেন তুই? দাদির কথা আমি কান্না করতে করতে বলি, দাদি আমি বাড়িতে যেতে চাই, প্লিজ আমাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, যাবি, কিন্তু আরো পরে। আর তো দাদি বাকি কথাগুলো শেষ করার আগেই আমি আবারও কান্না জড়িত কণ্ঠে বলে উঠি, দাদি প্লিজ আমি এখন যেতে চাই, তুমি না করো না প্লিজ। আমাকে এতটা জেদ করতে দেখে দাদিও হার মেনে যায়। পরে দাদি আমাকে রুদ্রের সাথে যেতে বলে। রুদ্র আমাকে বাসায় পৌঁছে দেবে বিষয়টি জানাতেই রিদ খান সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তার আগে আমি রিদ খানের পেছন থেকে আমি স্বাভাবিক কণ্ঠে দাদিকে উদ্দেশ্য করে বলে উঠি, দাদি আমাকে রুদ্র নয়, তোমার দ্বিতীয় নাতি বাসায় পৌঁছে দিবে। আমার এমন কথায় দাদির সাথে সাথে রুদ্র চমকে ওঠে, আর রিদ খান সাথে সাথে জায়গায় দাঁড়িয়ে পড়ে, আমার দিকে ঘুরে তাকায়, কিন্তু এতেও আমার কোনো রকম হেলদোল নেই। আমাকে এমন করে বলতে দেখে দাদি চমকে উঠে বলল, মানে তুই কি ঈদের কথা বলছিস? মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আমার এমন কথায় রুদ্র সাথে সাথে কপাল কুঁচকে বলল, কেন রিদ কেন তোমাকে নিয়ে যাবে? আমি আছি তো, আমি নিয়ে যাব তোমাকে। এখন চলো তুমি আমার সাথে। রুদ্রর এমন কথায় আমি বাহুজ সুরে বলে উঠি, না আমি ওনার সাথে যাব, আমার কিছু কাজ আছে ওনার সাথে। আমার এমন কথায় রুদ্রর সাথে সাথে দাদিও ভুরু কুচকে তাকায় আমার দিকে। তাদের এমন করে তাকানোর মানে হলো যে আমার কি এমন কাজ থাকতে পারে রিদ খানের সাথে। আমি তাদের এমন দৃষ্টির মানে বুঝতে পেরে কথাটা ঘুরানোর জন্য কাচুমাচু করতে করতে বলি, আসলে দাদি আমি ওনার সাথে যখন জঙ্গলে আটকা পড়ি তখন আসিফ ভাইয়া আমাদের খুঁজতে একটা পুলিশ কেস করে, আর সেটা নিয়েই পুলিশ আমাকে যেতে বলেছিল ওইখানে। কিন্তু আমি সব কিছুতে ভয় পাই, আর আমার পরিবারকে তো কিছুই জানাইনি, আর রুদ্র নিজেই তো না করেছে জানাতে। তাই আর কি ওনাকে নিয়ে আগে পুলিশ স্টেশনে যাব, পরে বাড়ি, সেজন্যই আর কি। আমার এমন কথা স্বাভাবিক হলো দাদি ও রুদ্র, কিন্তু অস্বাভাবিক থেকে গেল রিদ খান, কারণ উনি ভালো করেই জানেন আমি মিথ্যা বলছি, আর কেন বলছি সেটাও হয়তো বুঝতে পেরেছেন, তাই তো এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। আর তখনই পাশ থেকে দাদি বলে ওঠে, ওটা তোর দেখতে হবে না, হৃদ আছে, ওই সবটা সামলে নেবে। এখন তুই অসুস্থ, তাই এখন তোকে অন্য কোথাও যেতে হবে না। দাদির কথায় রুদ্র সায় জানিয়ে বলে ওঠে, সেটাই, রিদ দেখে নিবে তোমাকে, চিন্তা করতে হবে না। এখন চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। যে এমন কথায় পেছন থেকে রিদ খান ড্রয়িং রুমের দরজা দিয়ে বাহিরের দিকে যেতে যেতে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, ফর্মালি এনে ফর্মালিটি হয়, তাই ওকেও আমার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। তাই তুই দাদির সাথে বাসায় থাক,
আমি ওকে নিয়ে আগে পুলিশ স্টেশনে যাব, পরে না হয় বাসায় পৌঁছে দিয়ে আসবো। কথাগুলো বলেই পেছনের দিকে আর না ফিরে চলে যায় বাহিরের দিকে গাড়ির উদ্দেশ্যে। আমার সাথে সাথে এখন উনিও মিথ্যা বলছে, সেটাও আমি বুঝতে পারছি। কিন্তু দাদি ও রুদ্র না বোঝা বিষয়টি নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে হৃদ খানের যাওয়ার দিকে। যদি হৃদ খান একবার পেছন ঘুরে তাকাতো তাহলে দেখতে পেত দাদি আর রুদ্রের অবাক করা দৃষ্টিতে যা ওনার দিকে নিক্ষেপ করা ছিল। কারণ হৃদ খান কখনো পুলিশ স্টেশনে গিয়েছে কিনা বড় বড় বিষয় নিয়ে তাই সন্দেহ আছে, আর সে কিনা সামান্য বিষয় নিয়ে পুলিশের কাছে যাবে। আর সবচেয়ে বড় কথা, হৃদয় খানের মতো মানুষ কাউকে বাসায় পৌঁছে দেবে, বিষয়টি তাদের চিন্তা ভাবনার বাইরে ছিল। তাই আমিও তাদের এমন চিন্তা ভাবনার সাথে সাথে ছেড়ে দিয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে ধীর পায়ে এগিয়ে যাই খান বাড়ির গাড়ির দিকে। কারণ আজ আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে হৃদ খানকে। উনি বুঝতে পেরেছে কেন আমি ওনার সাথে যাওয়ার জন্য জেদ ধরে বলছি। উনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেই আমার সাথে যাচ্ছেন। হয়তো উনিও বলতে চায় ওনার না বলা কথাগুলো। খোলা স্থানে দাঁড়িয়ে আছি আমি আর হৃদ খান। আমার দুই চোখে হাজারো প্রশ্নের অজানা উত্তর পাওয়ার দৃঢ় আকাঙ্ক্ষা ও প্রত্যাশা থাকলেও হৃদ খানের চোখে তেমন কিছু ছিটা ফোটাও নেই, বরং উনি এমন একটা ভাব করে দাঁড়িয়ে আছে যেন কিছুই জানে না। উনি যা জানার তা আমার কাছ থেকে নতুনভাবে জানতে পারবে সবটা। মানে আমি চোর, উনি পুলিশ। যখন আমি খান বাড়ির থেকে ওনার গাড়িতে করে বাড়ির দিকে যাচ্ছিলাম তখনই এই খোলা মাঠের গাড়িটি থামাতে বলে আমি, কারণ আমার অনেক কথা জানার আছে হৃদ খানের কাছ থেকে। এই মাঠটি আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে, তাই আমি গাড়িটি থামাতে বললেই উনি বিনা বাক্য ব্যয় গাড়িটি থামিয়ে দেয়। পরে উনি গাড়ি থেকে নেমে আমার সামনে দাঁড়িয়ে পড়ে, কপাল কুঁচকে তাকিয়ে থেকে। ওনার এমন তাকানোর মধ্য দিয়ে হাজারো আশা নিয়ে আমি ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, ওগুলো কি ছিল? আমার এমন প্রশ্নে হৃদ খান জানার না জানার ভান করে ভুরু কুঁচকে বলল, কোনটা কি ছিল? যেটা আমি দেখেছি। স্বাভাবিক কণ্ঠে কর্কশ গলায় বলল। তুমি কোথায় কি দেখছো সেটা তুমি জানো, আমি কি করে বলবো? ওনার এমন কর্কশ গলায় তেলে বেগুনে জ্বলে উঠে আমি বলি, বাজে কথা বলবেন না একদমই। বাজে কথা বলা আমার কাজ নয়, ওটা তোমার কাজ, তাই তুমি জানো সবটা। আমি ওনার এমন হেয়ালিপনার ভাব দেখে করুণ কণ্ঠে আহত হয়ে পড়ি। প্লিজ, আপনি এমন করছেন কেন আমার সাথে? প্লিজ বলুন না, আপনার গুপ্ত রুমে ওগুলো কি ছিল? দেয়ালে ঝুলানো, আর ওই জিনিসগুলোর মধ্যে এত এত রক্তের দাগ কিসের ছিল? আমার কথাগুলো শুনে হৃদ খান আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে বলল, আমার জানা মতে তোমার চোখে কোনো রকম সমস্যা নেই, তুমি ভালো করে দেখেছো সবটা। আমার গুপ্ত রকমের কি ছিল দেখার পরও বুঝে উঠতে পারছো না কি ছিল ওইগুলো, এখন আমাকে প্রশ্ন করছো এতটা উত্তেজিত হয়ে? ওনার কথাগুলো শুনে চমকে উঠে বলে, মানে? দায় সারা ভাব নিয়ে বলল, মানেটা খুব সহজ, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই হৃদ। ওনার মুখে হঠাৎ করে হৃদ নামটা শুনে মুহূর্তে চমকে উঠলাম। এই নামটা যেন আমাকে ভেতর থেকে নাড়িয়ে তুলছে মুহূর্তে। আমি কাঁপা কাঁপা গলায় তোতলাতে তোতলাতে থেমে থেমে বলি, এই এই নামটা হৃদ আমার আমার খুব। আমার বাকি কথাগুলো শেষ করতে না দিয়ে কথাটা ঘোরানোর জন্য উনি কপাট রাগ দেখিয়ে উচ্চস্বরে বলল, তুমি কি যাবে নাকি আমি চলে যাবো? উনি কি বলছেন কিছু ঢুকছে না আমার মাথায়, শুধু আহত হয়ে টলমল চোখে তাকিয়ে রয়েছে ওনার দিকে। হ্যাঁ, আমি আহত গভীরভাবে, তাই ওনাকে আর রাগ না দেখিয়ে টলমল চোখে কাঁপা কাঁপা গলায় আবারও অনুরোধের সুরে বলে, আমার আবার ডাকুন না এই নামটা ধরে। উনি সম্পূর্ণ বিষয়টি এড়ানোর জন্য আমাকে খানিকটা রাগ দেখিয়ে চাপা সুরে বলল, নো মোর ওয়ার্ড, চলো। কথা বলেই উনি সামনের দিকে ঘুরে হন হন করে গাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়, আর আমি ওনার পেছন থেকে সাথে সাথে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ি। মাটির দিকে তাকিয়ে থেকে কান্না করতে করতে ওনাকে উদ্দেশ্য করে বলে ওঠে, প্লিজ আরও একটাবার ডাকুন না এই নামটা ধরে। আমাকে এমন কান্না সিক্ত কণ্ঠ শুনে মুহূর্তে উনি থমকে গিয়ে পেছন ফিরে তাকায়, দুহাত মুষ্টিবদ্ধ করে
পরে আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে করে আমার পাশে এসে বসে সুপ্ত কণ্ঠে বলল, রিত, নিয়েছি, নামটা হয়েছে, শাস্তি তোমার ব্যাস। এবার যাবে বাড়ি। তোমার নয়তো এই খোলা মাঠেই তোমাকে ছেড়ে যেতে দ্বিধাবোধ করব না। ওনার এমন কথায় নিজের 2 হাত দিয়ে নিজের মুখটা ঢেকে কান্না করতে করতে বলি, প্লিজ বলুন না আমাকে সবটা, আমি আর পারছি না কোনো কিছু নিতে। আমার এমন কথায় উনি কিছুক্ষণ স্তব্ধ মেরে বসে থেকে হঠাৎ রহস্য নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, যা সামনে থেকেও নজরের বাহিরে, যা নজরে থেকেও শুধু খেলাঘর, আর এই খেলাঘরেই তোমার অপেক্ষা ঘর। ওনার এমন দাদামূলক কথায় আমি মুহূর্তে চুপ করে নিজের মুখ থেকে হাতটা সরিয়ে ওনার দিকে তাকিয়ে থেকে হতবাক হয়ে বলে উঠি, মানে আমার এমন কথায় উনি আবারও স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, এটা তোমার জন্য। এখানে তোমার প্রায় সব অজানার উত্তর লুকিয়ে আছে। এটা সলভ করো, খোঁজা শুরু করো, কোথায় কি ছুটে গেছে তোমার আর তোমার রয়ে গেছে। ওনার এমন ঘুর পেঁচানো কথায় আমি গুলে যাচ্ছি ভীষণ বাজেভাবে। উনি আমাকে কি বোঝাতে চাইছেন কিছু বুঝতে পারছি না আমি, তাই ওনাকে আবারও অনুরোধ করে বিনিময় সুরে বলে উঠি, কি বলছেন এসব, আমি কিছুই বুঝতে পারছি না, আমি কিভাবে কি করব, আমি কেন খুলে বলছেন না সবটা। বুঝতে পারবে তুমি সবটা, অঙ্ক কষে বের করো। তবে আর একটা কথা বলি, যতদিন তুমি তোমার প্রশ্নের উত্তর না পাচ্ছ ততদিন তুমি শুধু কথা কিনো সবার কাছ থেকে, কারো কাছে নিজের কথাগুলো বিক্রি করো না, তাহলে বিপদে পড়বে। এমনও হতে পারে তুমি সবটা হারাতে পারো, মানে তুমি যা চাইছো তার থেকেও আরো অনেক বেশি দূরে চলে যেতে পারো। তাই নিজের কাছে সব কথাগুলো লুকিয়ে রাখতে হবে, কারো কাছে এই বিষয়গুলো শেয়ার করতে পারবে না। তাহলে আমি সব কিছু খুঁজে বের করব কি করে, স্বাভাবিক কণ্ঠে বলে উঠে, আমার বলা প্রত্যেকটি কথার মধ্যে তোমার সব প্রশ্নের উত্তর আছে। এখন তোমার কিছু বলতে বাধ্য নই, চলো আমার সাথে, অনেকটা সময় হয়ে গেছে। কথাগুলো বলেই উনি গাড়ির কাছে গিয়ে গাড়ি একটা দরজা খোলার সাথে সাথে আমি পেছন থেকে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে বলে উঠি, আপনি বাধ্য না হলেও আমার যে রুদ্রের সাথে বিয়ে হতে যাচ্ছে সেটা মনে আছে আপনার। আমার এমন কথার পৃষ্ঠে উনিও রহস্য নিয়ে বলে ওঠে, তুমি যে কারো বউ সেটা মনে হয় তোমার। ওনার এমন কথায় টলমল চোখে করুণ কণ্ঠে বলে উঠি, আপনি আমাকে সব কিছুর মধ্যে খুব বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছেন, আমি আজ বড্ড অসহায় হয়ে পড়েছি। আমার কথায় উনি নিচের দিকে তাকিয়ে হালকা স্ত্রীমিত হেসে আবারও আমার দিকে ঘাড় বাঁকা করে তাকিয়ে বলল, অল্পতেই অসহায় হয়ে গেলে রিত। কথাটা বলেই আমাকে আর কিছুই বলতে না দিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসে। পরে আমাকে উদ্দেশ্য করে গাড়ির হর্ন বাজাতে থাকে লাগাতার। আমি ওনার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর পায়ে আস্তে করে চোখের পানি মুছতে মুছতে ওনার পাশের সিটে উঠে বসি। আমার দিকে উনি এক পলক তাকিয়ে থেকে গাড়ি চালাতে শুরু করে। গাড়িটি আপন গতিতে চলতে থাকে আপন নিবাসের দিকে। আমার বাড়িটি নির্দিষ্ট থাকলেও পথটি হয়ে পড়েছে অনিশ্চিত, সাথে আমার চলার পথ হয়ে পড়েছে গন্তব্যহীন। ওনার পথ চলার জন্য নির্দিষ্ট গন্তব্য থাকলেও আমি হয়ে পড়েছি পথহারা পথিকের মতো। কি করব, কোথায় যাব, কার কাছে হেল্প চাইব, কিছুই বুঝতে পারছি না। নিজেকে বড্ড উন্মাদ পাগল পাগল লাগছে। হৃদ খান আমাকে অনেকটাই অগোছালো করে দিয়েছে। জানা নেই কবে আবার স্বাভাবিক হয়ে আমার জীবন। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে হঠাৎ করে গাড়ি থেমে যায় আমার বাড়ির সামনে। গাড়িটি থামতে দেখে চমকে উঠে ওনার দিকে তাকাই আমি। আমাকে ওনার দিকে তাকাতে দেখে আস্তে করে বলে ওঠে, নামো। ওনার এমন কথায় সাথে সাথে আমিও কোনো রকম কথা না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে যাই। আমি গাড়ি থেকে নামার সাথে সাথে উনি একটা সেকেন্ডও আর এখানে দাঁড়ায়নি, দ্রুত গাড়িটা চালিয়ে সামনের দিকে চলে যায়। এতটা দ্রুত যায় যেন উনি কিছু লুকানোর চেষ্টা করছে। হয়তো আমার সাথে আরও কিছুক্ষণ থাকলে সেটা ধরা পড়ে যেত, তাই দ্রুত আমার সামনে থেকে চলে যায়। এছাড়া আমি গাড়িতে থাকাকালীন একটা কথাও বলেনি আমার সাথে, চুপ করেছিল
সারাটা রাস্তা। আমি এখন সব চিন্তা ভাবনা করতে করতে গেট ধরে বাড়ির ভেতরে ঢুকতেই চোখে পড়ল আমার আম্মু আর ভাবি বাগানের মধ্যে কিছু একটা করছে। আমি তাদের পেছনে থাকার কারণে আমাকে দেখতে পাইনি বাড়িতে ঢুকতে, তাই আমিও তাদের কিছু না বলে চুপচাপ বাসার ভিতরে ঢুকে নিজের রুমে চলে যাই। নিজেকে বড্ড মাতাল মাতাল লাগছে। আগে ফ্রেশ হতে হবে, নয়তো আম্মুর কাছে ধরা পড়ে যাবার সম্ভাবনা বেশি। এই মুহূর্তে বন্ধু মহল নিয়ে বসে আছি আমি রিদ খানের বাড়ির ড্রয়িং রুমে। আমার সাথে রয়েছে আমার পঞ্চ বান্ধবীরা আর রিদ খানের সুইট দাদিজান। আমি এখানে এসেছি বিগত 1 ঘন্টা পার হয়ে গেছে। খান বাড়িতে এই মুহূর্তে কেউ নেই, না আছে রিদ খান আর না আছে অন্য কেউ। রুদ্রও জানে না আমি আজ খান বাড়িতে আসবো সেটা। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে হঠাৎ করে চলে আসি খান বাড়িতে দাদিকে দেখতে চাই এটার বাহানা ধরে। আমি মূলত দাদির সাথে দেখা করতে এসেছি এমন কিছুই নয়। আসলে ওই দিন যখন রিদ খান আমাকে কিছু না বলে আমার বাড়িতে রেখে এসেছিল, তারপর থেকে আমি রোজ রিদ খানের বলা প্রতিটা কথা ভেবেছি গভীরভাবে, কিন্তু তারপরে আমি কোনো রকম উত্তর খুঁজে পাইনি ওনার বলা প্রতিটা কথার উপর। কিন্তু তারপরও আমাকে তো ওই গুপ্ত রুমের অজানা রহস্যের উন্মোচন করতে হবে যে করেই হোক, কিন্তু কোথায় থেকে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না। পরিবারের কারো কাছ থেকে হেল্প চাইতে পারবো না, তাহলে আমার অজানা রহস্যের কথাগুলো অজানাই থেকে যাবে, নাকি এটা বলে আমাকে রিদ খান সাবধান করেছেন? কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না আমি। শুধু নিজের মাথাটা খালি খালি লাগছিল ভীষণভাবে। সাথে এত মানুষের ভিড়ে নিজেকে একা একা মনে হচ্ছিল। আমার এত হতাশপূর্ণতার মাঝে হঠাৎ করে আমার মাথায় আসে যে আমি যখন রিদ খানের গুপ্ত রুমে ছিলাম তখন একটা নীল ডায়েরি দেখেছিলাম আমি ওই সব জিনিসপত্রের সাথে। আর নীল ডায়েরিটির কথাটা আমার মাথায় আসতে আমি চমকে উঠে ভাবতে লাগি ওই নীল ডায়েরিটির কথা, কারণ ওই নীল ডায়েরিটাই হয়তো আমাকে কোনো না কোনোভাবে সাহায্য করতে পারে রিদ খানের গুপ্ত রুমের রহস্য উন্মোচন করতে। কথাটি ভেবে নিয়ে নিজের চোখ মুছে দ্রুততার সঙ্গে উঠে পড়ে উদ্দেশ্য রিদ খানের বাসায় গিয়ে ওই নীল ডায়েরিটা নিয়ে আসবো। এই কথাটা ভেবেই খুশি হয়ে সামনের দিকে নিজের এক পা বাড়াতে হঠাৎ করে আপনা আপনি আমার চলন্ত পা থেমে যায়। কারণ আমি রিদ খানের বাসায় গিয়ে কি বলবো যে কির জন্য এসেছি? আর রিদ খান উনি কি দিবে আমাকে ওনার গুপ্ত রুমে ঢুকতে? না, কখনোই দিবে না। উল্টো আমাকে ওনার দরজার সামনে উল্টো ঘুরিয়ে বেঁধে রাখবে ঝুলন্ত অবস্থায়। কি করব কিছুই ভেবে না পেয়ে তখনই আমার পঞ্চ বান্ধবীদের কথা মাথায় আসে, কিন্তু বিপত্তি ঘটে তাদের আমি কি বলি এটা। পরে হঠাৎ করে এবারও মাথায় দারুণ বুদ্ধি আটকালাম আমার পঞ্চ বান্ধবীদের বোঝানোর। আর আমার এই বুদ্ধির সাথে সাথে তাদের বোঝানোর যে আমার হাতের রুদ্রের দেওয়া আংটিটা খান বাড়িতে মানে রিদ খানের রুমে পড়ে গেছে যখন আমি রুদ্রর সাথে খান বাড়িতে যাই তখন। আর সেটা এখন আনার জন্য সবাইকে আমার সাথে খান বাড়িতে যেতে হবে। সাথে এটাও বলেছি যদি রুদ্র জানে ওর দেওয়া আংটিটা আমি হারিয়ে ফেলেছি তাহলে হয়তো কষ্ট পাবে, তাই রুদ্রকেও জানানো যাবে না কোনোভাবেই। আর আমরা সবাই খান বাড়িতে দাদিকে দেখার উদ্দেশ্যে যাব। পরে ওরা সবাইকে না হয় দাদিকে ব্যস্ত রাখবে, আর আমি চুপি চুপি রিদ খানের রুমে ঢুকে আমার আংটিটা নিয়ে আসব। আমার এমন সব কথায় সাথে সাথে সবাই একমত পোষণ করলেও বিপত্তি ঘটে রিদ খানকে নিয়ে। যদি উনি বাসায় থাকে তো কি করব সেটা নিয়ে। তাই আগের থেকে কৌশলে আমি রুদ্র থেকে জেনে নেই যে রিদ খান আজকে বাসায় থাকবে না সেটা। আর এই সূত্র ধরেই আমি আমার পঞ্চ বান্ধবীরা মিলে এখানে বিগত 1 ঘন্টা ধরে আড্ডার আসর জমিয়েছে দাদির সাথে। আর আমাদের সেই আড্ডার সাথে আমার পঞ্চ বান্ধবীরা সবাই দাদিকে নিজের কথার জালে ফাঁসিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করছে নানাভাবে। আমার পঞ্চ বান্ধবীরা দাদিকে নিজের কথার জালে ফাঁসিয়ে রাখার মধ্য দিয়েই আমি চুপিসারে উঠে চলে
চলে আসি হৃদ খানের রুমে, আর সেখান থেকে দ্রুততার সঙ্গে চলে যাই ওনার গুপ্ত রুমে ঢুকে সব কিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছি। আমার কেমন জানি সব কিছু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে আমার কাছে। আমি গুপ্ত রুমের প্রত্যেকটা জিনিস হাতে ছুঁয়ে ছুঁয়ে, আর আমার চোখ থেকে কেন জানি আপনা আপনি টপ টপ করে অঝোর ধারায় পানি পড়ছে। মনে হচ্ছে এই গুপ্ত রুমের অজানা রহস্যের সাথে সাথে অজানা কষ্টগুলো বেড়ে আসছে আমার জন্য, যেটা আমি হয়তো সহ্য করতে পারছি না। কিন্তু এসব দেখার পর আমার ইচ্ছে হচ্ছে হৃদ খান যেটা আমাকে দেখাতে চাইছেন সেটা হয়তো না, উনি মধ্যে আরও অনেক বেশি কিছু রয়েছে ওনার মাঝে। টলমল চোখে চারপাশটা পর্যবেক্ষণ করছিলাম, তখনই হঠাৎ করে চোখ যায় সেই নীল ডায়েরিটার দিকে, যেটা ওর জন্য আমি এখানে এসেছি। ডায়েরিটা হাতে নিয়ে নিজের চোখ মুছে চুপিসারে ওনার গুপ্ত রুম থেকে বের হয়ে যায়। কারণ হৃদ খান যদি কোনো কারণে নিজের রুমে চলে আসে এই মুহূর্তে, তো আমি শেষ। উনি আমাকে আবারও আঘাত করতে দ্বিতীয়বার ভাববেন না। তাই নিজের এমন সব চিন্তা ভাবনার মাঝে ডায়েরিটা আমার ভেতরে কোমরের মধ্যে গুজিয়ে দ্রুততার সঙ্গে নিজেকে ঠিক করে বের হয়ে যায় ওনার গুপ্ত রুম থেকে। নিচে এসে পঞ্চবান্ধবীদের ইশারা করে বুঝাই যে আমি আমার হারানো আংটিটি খুঁজে পেয়েছি। পরে আমরা সবাই মিলে আরও কতক্ষণ দাদির সাথে আড্ডায় মেতে থাকলেও আমার মনটা ছিল বরাবরের মতোই চঞ্চল, কারণ ডায়েরিটিতে কি আছে সেটা দেখার জন্য। আমি আমার এই চঞ্চল মন নিয়ে আরও কতক্ষণ দাদির সাথে বসে থেকে পরে নিজের গন্তব্যে ফিরে যাই। দাদি আমাদের ওনার পাঠানো গাড়িতে বসাতে গাড়িটি আপন গতিতে চলতে থাকে, আর আমি চুপচাপ বসে থাকি ঠায় জায়গায়। কারণ এই ডায়েরিটা পড়ার পর আবার কি নতুন মোড় নিতে চলেছে আমার জীবনে, সেটা থেকে আমি আদৌ অজানা। আমি কথাগুলো জানালার পাশে বসে বাহিরে তাকিয়ে এক মনে ভেবে চলেছি। আমার এমন ভাবার মধ্য দিয়ে হঠাৎ করে হিয়া উৎফুল্লতার সাথে বলে ওঠে, আরে দোস্ত, হৃদ খানের সাথে সাথে হৃদ খানের বাড়িটাও কিন্তু জোস, তাই না রে? হিয়ার এমন কথায় সহমত পোষণ করে রুহি বলে, অনেক জোস। বান্দার দম আছে বলতে হবে, কিন্তু হৃদ খান বদমেজাজি টাইপের। ব্যাটার কপালে কোনো বউই জুটবে না, এটা আমি শিওর। যদিও জুটতো তাহলে সেটা শিওর আমিই হতাম। রুহির এমন লুচ্চামি কথায় খেপে যায় রূপা, কিন্তু তখনও আমার কোনো ভাবান্তর হলো না। আমি চুপচাপ নীরব দর্শকের মতো ওদের কথাগুলো শ্রবণ করে যাচ্ছি, কারণ ওদের সাথে কথা বলার মতো মনোমানসিকতা নেই আমার এই মুহূর্তে। কারণ আমার মাথায় শুধু ডায়েরির কথাটা ঘুরপাক খাচ্ছে। আমার এমন চুপচাপ থাকার মধ্য দিয়ে রূপা রুহিকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর কি যেখানে ছেলে দেখিস সেখানেই বউ হওয়ার ইচ্ছে জাগে। তোর সব কয়টা ছেলের বউ হয়ে বেড়াস তুই। তোর এত তীব্র ইচ্ছা নিয়ে এখনও বাপের বাড়ি পড়ে আছিস কিভাবে বিয়ে না করে আল্লাহই জানে। আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় তোকে আমি হিরো আলমের তৃতীয় বউ তোকেই বানিয়ে দেই, পরে তুই আর হিরো আলমের একসাথে ছবি তুলবি আর ফেসবুকে ক্যাপশন দিবি, আমার নজর টিপ। রূপার এমন কথায় রুহি নাক মুখ ছিটকে বলে ওঠে, ছি, তুই এত খারাপ? এ মা, এখানে খারাপের কি আছে? তোকে বিয়েই তো দিচ্ছে হিরো আলমের সঙ্গে, অন্য কিছু তো নয়, তাই না? আর দেখ তুই ফর্সা মানুষ, তাই হিরো আলম তোর নজর টিকা হয়ে থাকবে সবসময় তোর আশেপাশে। কিরে, কি বলিস তোরা? রূপার এমন ব্যঙ্গ মূলত কথায় রুহি তন রাগেতে থাকলেও বাকি সবাই হু হু করে হেসে ওঠে, কিন্তু সবার আনন্দের সাথে তাল মিলাতে পারেনি। বুকের মধ্যে অজানা কষ্ট চাপা দিয়ে ড্রাইভার চাচা আমাদের সবাইকে যার যার বাড়িতে পৌঁছে দিয়ে উনি রীতিমতো যথারীতি চলে যান খানবাড়ির উদ্দেশ্যে। আর আমি আমার হাতে চুরি করা ডায়েরিটা নিয়ে চলে আসি আমার রুমে। পরে নীল ডায়েরিটা আমার বিছানার উপর রেখে বাথরুমে গিয়ে নিজের চোখ মুখে পানির ছিটা দিয়ে নিজেকে শান্ত করে রুমে আসি। ডায়েরিটার ভেতর কি হয়েছে সেটা জানার জন্য নিজের রুমের দরজা লক করে বিছানার উপর বসে পড়ি ডায়েরিটা হাতে নিয়ে। নীল ডায়েরিটা হাতে নিয়ে বসে আছি বেশ কিছুক্ষণ হয়েছে। ডায়েরিটা খুলে দেখার তুমুল আগ্রহ থাকলেও এই মুহূর্তে কোনো রকমভাবে ডায়েরিটা খুলতে পারছি না আমি। নিজের মধ্যে কেমন একটা দ্বিধাবোধ কাজ করছে ভেতর সাথে একটা অজানা ভয়ও।
না জানি এরপর কি হয়, না জানি আমাকে কোন বাস্তবতার সাথে মুখোমুখি হতে হয়। আচ্ছা, এই ডায়েরিটার পড়ে আমার জীবনের ধরন পাল্টে যাবে না তো? হয়তো যেতেও পারি, জানি না কোনো কিছুই। আর যতক্ষণ না পর্যন্ত আমি এটা খুলে পড়ছি ততক্ষণ পর্যন্ত আমাকে চরমভাবে অস্থিরতার শিকার হতে হবে। তাই আমি আমার সকল চিন্তা ভাবনার সাথে কিছুটা নিজের মধ্যে সাহস জুগিয়ে কাঁপা কাঁপা হাতে আস্তে করে ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টাতে চোখে পড়ল সেখানে বড় বড় অক্ষরে লেখা। আমি জানতাম তুমি চুরি করতে আমার রুমে আসবে, তাই আগে থেকেই আসল ডায়েরিটা সরিয়ে ফেলছি আমি সেখান থেকে। গুড টাইম, বাট রিদ খানের সামনে কিছুই না এটা। ওনার এমন কাটকাট কথায় মুহূর্তে চমকে উঠে আমি, সাথে এক ঝুলি ভরপুর সমান কষ্টটাও হয় আমার। কতটা আগ্রহ আশা নিয়ে ডায়েরিটা চুরি করেছিলাম আমি। ভেবেছিলাম হয়তো এবার 100 চিন্তা অবসান ঘটবে আমার, কিন্তু না, এই রিদ খান আমার শত শত চেষ্টার মধ্যে মুহূর্তে পানি ফেলে দিল। একটু ভাবলো না আমার কথা? আচ্ছা, উনি কিভাবে বুঝতে পেরেছে যে আমি আগে থেকেই ওনার রুমে যেতে পারি এই ডায়েরিটার জন্য? আচ্ছা, বাই চান্স উনি কোনো অন্তত জামিন নয় তো? আল্লাহ, হতেও পারে ওনার উপর কোনো বিশ্বাস নেই আমার, কারণ উনি আমার চিন্তা ভাবনার বাইরে অপদার্থ মানুষ একটা। কথা বলে রাগে ক্ষোভে ফুসফাস করতে করতে ডায়েরিটা ঠাস করে বন্ধ করে দেই। আমার খুব কষ্ট লাগছে। আমার এতটা আশা নিয়ে ডায়েরিটা অবধি পৌঁছেছিলাম আমি, তারপরেও সফল হতে পারিনি। কিছুই জানতে পারিনি আমি গুপ্ত রুমে ওই ছবিগুলো সম্পর্কে। তাই এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না আমার। আর আমার এই খারাপ লাগা ভাবটা নিয়ে ডায়েরিটা বন্ধ করে নিজের মাথাটা চেপে ধরে হতাশ শূন্য নিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে নিচের দিকে ঝুঁকে থাকতেই হঠাৎ করে মনে হয় সম্পূর্ণ ডায়েরিটা একটু ভালো চোখ বুলিয়ে নেওয়া দরকার, হয়তো কিছু পেলেও পেতে পারি। আমার এমন চিন্তা ভাবনার মাঝে আবারও দ্রুততার সঙ্গে ডায়েরিটা হাতে নিয়ে দ্বিতীয় পৃষ্ঠা খুলতেই আমি চমকে উঠি। যা ভেবেছিলাম তাই, দ্বিতীয় পৃষ্ঠাও কিছু লেখা আছে। আমি আগ্রহের সাথে সেখানে তাকাতেই চোখে পড়ল স্পষ্ট ভাষায় লেখা। নাক ফুলিয়ে রাগ দেখালে বদ্ধ রুমের ভিতরে কেউ দেখবে না, তাই রাগ দেখিয়ে কোনো লাভ নেই তোমার, কারণ সমস্যাটা তোমার, তাই সমাধানটাও তোমাকেই করতে হবে। ওনার এমন কথা থতমত খেয়ে যাই আমি নাক মুখ ফুলিয়ে রাগ করে। সেটা উনি কীভাবে জানে আমি নাক মুখ ফুলিয়ে রাগ করি? সেটা উনি কীভাবে জানে? আর আমি যে এখন বন্ধ রুমের ভিতরে আছি সেটা উনি বুঝতে পারে কিভাবে? আচ্ছা, উনি আমার রুমে কোনো রকম সিসি ক্যামেরা সেট আপ করে দেয়নি তো? হঠাৎ করে সিসি ক্যামেরার কথাটি মাথায় আসতেই আমি ঝটপট চারপাশে তাকাই, কিন্তু কোথাও কিছু দেখতে না পেয়ে আবারও কৌতূহল নিয়ে তৃতীয় পৃষ্ঠা উল্টাতে চোখে পড়ল। আমাকে দূরে খুঁজতে যেও না রিত, আমি তোমার চারপাশে আছি। তবে আপাতত তোমার রুমের কোনো জিনিসে সিসি ক্যামেরা সেট আপ করিনি আমি, সো রিল্যাক্স। এই কথাগুলো আমি আর কখনো লিখেছি তোমার জন্য, তার মানে আমি জানি তুমি কখন কি করতে পারো। ওনাকে পরপর আমার মনের কথাগুলো বলতে দেখে আমার কেন জানি সন্দেহ পূর্ণতা আরও দৃঢ়ভাবে বাড়ছে, আর সেই সাথে আগ্রহটাও, যার কারণে আমি ওনার লেখাটা পড়েই নিজে বলে উঠি, কিন্তু কিভাবে? কথা বলে আমি আবারও চতুর্থ পৃষ্ঠা উল্টাতেই আর সেখানে চোখ পড়ল ওনার লেখা এই কথাগুলো। তো লোককে পৌঁছাতে হলে আমার কোনো রকম সাহায্য পাবে না তুমি, একদমই না। নিচ থেকে খুঁজো তোমার কোথায় কি ছুটে গেছে। সামনে এগিয়ে যাও, আগে পিছনে ফিরে দেখো তোমার পিছনে কি ফেলে রেখে এসেছো। তোমার লক্ষ্য যাই কিছু হোক না কেন, তোমাকে মঞ্জিলটাই আমি, তাই তুমি আমাকে তোমার সামনে নয় পিছনে খুঁজে দেখো, সেখানেই পাবে আমাকে। ওনার এমন কথায় মুহূর্তে চমকে উঠলাম আমি। উনি প্রতিবারই আমাকে পেছনে ফিরে দেখার কথা বলছে, মানে উনি আমাকে ইশারায় কিছু বোঝাতে চাইছে, হয়তো অনেক বড় কিছু, যা আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবে।
কিন্তু আমি কেন পিছনে ফিরে দেখব সেটাই তো বুঝতে পারছি না। তাই আবারও কৌতূহল নিয়ে পঞ্চম পৃষ্ঠাটি উল্টাই আমি, কিন্তু সেখানে কোনো রকম লেখা না দেখে অনেকটা পাগল পাড়া হয়ে যায় মুহূর্তে। কারণ আমি এখনো ওনার বলা কথাগুলো মানে বুঝতে পারিনি কিছুই। আর আমার এমন অবুঝ অবস্থায় উনি আমাকে মাঝ রাস্তায় রেখে এইভাবে সবটা শেষ করে দিতে পারে না। আমি সেটা করতে দিব না। ওনাকে দরকার হলে ওনার সামনে গিয়ে দাঁড়াবো আবারও, তবুও আমার সকল প্রশ্নের উত্তর চাই। আর যদি উনি আমাকে উত্তর দিতে না পারে তো অন্তত একটা ক্লু তো দিয়ে যেতে হবে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝেই আমি উত্তেজিত হয়ে পাগল হয়ে ডায়েরিটা পরপর প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাতে থাকে। কোথাও কিছু দেখতে পাচ্ছি না বলে কষ্টে কান্না করব ভাব। চোখ দুটো আমার টলমল করছে মুহূর্তে। তখনই হঠাৎ করে শেষের দিকের একটা পৃষ্ঠা চোখ আটকে গেল আমার, কারণ সেখানটায় কিছু লেখা ছিল, আর সেটা হলো উত্তেজিত হওয়ার কিছুই নেই, কারণ আমি তোমাকে অলরেডি প্রথম স্কোরটা দিয়ে ফেলেছি। দ্বিতীয়টা হলো তোমার নাস্তা নয়, তোমার লক্ষ্যটা ঠিক করবে তুমি কতটা হাঁটবে। তোমার রাস্তাটা ওইখানেই, তোমার লক্ষ্যটাও সেখানে। পৃথ্বীলয় নামটা কেমন একটা চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও শুনেছি নামটা আমি, কিন্তু কোথায়। আমি মনে করার চেষ্টা করতে করতে সম্পূর্ণ ডায়েরিটা ভালো করে একটু দেখে নেই, কারণ হৃদ খান আর কোথাও কোনো কিছু লেখেনি। তার মানে আমাকে ওনার এমন পঞ্চম বাক্যের মাঝের রহস্য উন্মোচন করতে হবে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ডায়েরিটা বন্ধ করি আর ভাবতে থাকি কেন উনি আমাকে বারবার পেছন ফিরে দেখার কথা বলেছিল। আমার পেছনে কি ছুটে গেছে, পিছন। নিজের দু হাত মাথা চেপে ধরে বসে ভাবতে থাকে কোন পিছনের কথা বলেছিলেন উনি। বেশ কিছুক্ষণ মন্ত হয়ে বসে থাকার পর হঠাৎ লাফিয়ে উঠে এই চিন্তা ভাবনার সাথে যে হ্যাঁ, আমি পেয়েছি। উনি আমাকে বারবার অতীতে ফিরে দেখার কথা বলছিলেন, মানে আমি নিশ্চয়ই আমার অতীতে কিছু একটা মিস করে গেছি, যার জন্য আজ আমি ওই গুপ্ত রুমের রহস্যগুলো বুঝতে পারছি না। আচ্ছা, আমার সাথে ওই গুপ্ত রুমের কোনো রকম জোরালোভাবে সম্পর্ক নেই তো? সম্পর্কের কথাটা ভেবেই আমি আবারও চমকে উঠি, কারণ আমার সাথে যদি ওই গুপ্ত রুমের সম্পর্ক থাকে তাহলে ওই রুমের এত রক্তগুলো কিসের ছিল? উফ, কিছুই চিন্তা করতে পারছি না। যতবার ভাবি এখন সমাধান হতে চলেছে ততবারই আমি ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে পড়ি। এই কথা ভেবে নিয়ে ওনার দেয়া দ্বিতীয় ক্লুটা ভাবতে থাকি, যেটা উনি আমাকে বলেছিলেন যে তোমার রাস্তা নয়, তোমার লক্ষ্যটা ঠিক করবে তুমি। কতটা হাঁটবে সামনে, তোমার রাস্তাটাও সেখানেই, তোমার লক্ষ্যটাও সেখানে। পৃথ্বীলয়, তার মানে এই পৃথ্বীলয়ের মধ্যে সব রহস্য আর আমার লক্ষ্য। রাস্তা দুটো এখানেই, পৃথ্বীলয়ে। ইয়েস, আমি পেয়েছি। কিন্তু এই পৃথ্বীলয়ের নাম কার কাছে শুনেছি আমি? উফ, পৃথ্বীলয় হয়তো কোনো জায়গার নাম নয়তো কোনো বস্তুর নাম হতে পারে, দুইটা থেকে একটা। আর এই পৃথ্বীলয়ে আমার সকল প্রশ্নের উত্তর রয়েছে, কারণ উনি নিজেই বলেছে আমার রাস্তাটাও সেখানে, আমার লক্ষ্যটাও এখানে, পৃথ্বীলয়ে। তার মানে আমার এই নামের মধ্যে কোনো রহস্য রয়েছে, যেটা আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে আর কার কাছে শুনেছিলাম এই নামটা আমি? কার কাছে? উত্তেজিত হওয়ার মাত্রাটা যখন আমার চরম পর্যায়ে হয়ে কথাগুলো ভাবতে থাকি, তখনই আমার রুমের দরজায় কেউ ঠক ঠক করে ওঠে। দরজায় খটখট শব্দে মনোযোগ ভস্ম হয় আমার। আমি কপাল কুঁচকে বিরক্তি নিয়ে দরজা খুলতেই চোখ পড়ল জরিনাকে। কাজের মেয়ে চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার রুমের দরজার সামনে। আমি জরিনার দিকে বিরক্তি নিয়ে তাকাতেই জরিনা তার 32 পার্টি দাঁত বের করে হেসে চা নিয়ে হেলে দুলে আমার রুমের ভিতর প্রবেশ করে। আর জরিনাকে এমন হেলতে দুলতে দেখে আমার বিরক্তিটা যে আরও এক ধাপ বেশি বেড়ে যায়। এখন এমনিতে প্রচুর টেনশনে আছি আমি। অন্য সময় হলে হয়তো আমিও জরিনার সাথে সহমত পোষণ করতাম, কিন্তু
এই মুহূর্তে আমার নিজের মাথায় পাগল পাগল হয়ে আছে, আর অন্য কিভাবে উৎসাহিত করব পাগলামি করতে। আর আমার এই পাগল টাইপ মাথা নিয়ে আর যাই হোক, মজা তো আর করা যায় না। জরিনা হেলতে দুলতে চাটা আমার পড়ার টেবিলে রাখতে রাখতে বলে ওঠে, আফামনি, এই নেন আন্নের চা। জরিনার কথায় কোনো রকম উত্তর না দিয়ে নিজেকে শান্ত রেখে বলি, আপনি এখন জানতো খালা। আমার এমন কথায় কিছুটা হতাশ হয় জরিনা। হয়তো আরও কিছুক্ষণ আমার সাথে থাকতে চেয়েছিল, কিন্তু আমি চলে যেতে বলেছি বলে বিনিময় সুরে বলে ওঠে। আচ্ছা। জরিনার কথাটা বলেই নিজের মতো করে আবারও চলে যেতে থাকে আমার রুম থেকে। আর আমি জরিনার আচ্ছা কথাটা শুনি আবারও ভাবতে থাকি পৃথ্বীলয়ের কথা। চিন্তা ভাবনার সাথে সাথে আস্তে আস্তে বিড়বিড়িও করতে থাকে পৃথ্বীলয় বলে বলে। আমার মুখে হঠাৎ করে পৃথ্বীলয় নামটা শুনে থেমে যায় জরিনা। পরে আমার দিকে তাকিয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, হ আপা, আপনি বিদ্যালয় দিয়া কি করবেন? জরিনার এমন কথাটা শুনেই আমি চমকে উঠি। তার মানে জরিনা জানে পৃথ্বীলয় কোথায় আছে, মানে পৃথ্বীলয় কি সেটা জরিনা জানে। আমি উত্তেজিত হয়ে জরিনা খালার সামনে দাঁড়িয়ে দ্রুততার সঙ্গে বলি, খালা আপনি জানেন তাহলে পৃথ্বীলয় কি সেটা, তাই না? আমাকে এতটা উত্তেজিত হয়ে কথাটা খালাকে বলতে দেখে মুহূর্তে জরিনা কপাল কুঁচকে এলো। তিনি আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, হ আপামনি, জানি। কেন আপনি জানেন না বিদ্যালয় কি? এইটা বাড়ির ব্যাগ জানে, এইটা কি আপনি কেন জানেন না? জরিনার সন্দেহের দৃষ্টি দেখে মুহূর্তে আমি চুপ করে যাই, কারণ আমি পৃথ্বীলয় কি সেটাই জানি না। আর এই বিষয়টা যদি আমি জরিনাকে খুলে বলি তাহলে খালা গিয়ে বাড়ির সবাইকে জানিয়ে দিবে, আর খালার জানানোর সাথে সাথে আমি আমার কাজে সফল হতে পারবো না কোনো কালেই, যেটা আমি কোনো দিন চাই না। তাই আমি আমার উদ্দেশ্য লক্ষ্য পূর্ণের জন্য খালার দিকে তাকে জোরপূর্বক একটা মিষ্টি হাসি দিয়ে নিজের উক্তির থেকে বানিয়ে বানিয়ে মিথ্যা বলে উঠি। কে বলল আমি জানি না পৃথ্বীলয় কি সেটা? আমি অবশ্যই জানি, কিন্তু এখন খালা হয়েছে কি, আমার না একটু পৃথ্বীলয় দেখতে মন চাচ্ছে, সাথে একটু কাজও ছিল পৃথ্বীলয়, তাই আর কি। কি কন আপামনি, আপনি এখনো বিদ্যালয় দেখবেন? এইটা তো সম্ভব না, কারণ আম্মুজান আমারে না বাড়ির বেগরে সবাইরে মানা করছে বিদ্যালয়ে কাছেও না যাইতে, আর আপনারে তো আরও আগে যাইতে মানা করছে বিদ্যালয় কাছে। জরিনা খালার এমন কথায় শিওর হলাম যে পৃথ্বীলয় কোনো জায়গার নাম নয়, এটা কোনো বস্তুর নাম হতে পারে। সাথে পৃথ্বীলয় নামক বস্তুটা এই মুহূর্তে আমাদের আছে, আর সেটা কাছে আমাকে না যেতে বিশেষভাবে না করেছে আমার আম্মু। আর আমাকে সেটাই খুঁজে বের করতে হবে যে কেন না করেছে, কি এমন আছে ওইটাতে। তাই আমি জানার তাগিদ নিয়ে জরিনার খালাকে নিজের কথার জালে ফাঁসাতে বলি, তুমি তো খালা আম্মুর সব চিনো, আমাকে সব কিছুর জন্য না না করে, আর শুধু নাই করে থাকে। মায়া এটা করবি না, মায়া ওটা করবি না, মায়া ওখানে যাস না, মায়া এটা করিস না, মায়া মায়া মায়া। উফ, এতটা চাপ কি নেওয়া যায় বলো? আমার জন্য আমার আম্মু বিশাল একটা রুলস বেঁধে রেখেছে, সেটা তুমি ভালো করেই জানো, তাই না? তুমি বলো এখন কি আর আমাদের আম্মু বারণ শোনার মতো সময় আছে নাকি? আমার এমন কথায় জরিনা খালা অবুঝের মতো করে তাল পাক বানিয়ে চিন্তা সুরে বলে ওঠে, কেন আপামনি, সময় নেই বুঝি? জরিনা খালাকে অবুঝের মতো প্রশ্ন করতে দেখে মুহূর্তেই আমি থমথমে খেয়ে যাই। পরে কথাটা ঘুরে বলি, আছে তো, থাকবে না কেন সময়? আসলে আমি বলতে চাইছি যে আমি এখন বড় হয়ে গেছি না, আর কয়েকদিন পর তো আমার বিয়ে হবে রুদ্রের সাথে, তাই বলছে এখন আর আমার আম্মুর বারণ শোনার মতো আগের সময়টা নেই। আমি আর কয়েকদিন পর রুদ্রের বাসা চলে যাব, আর এখন যদি তুমি আমাকে ওই পৃথ্বীলয়টা এনে না দাও তো আমি আর তোমার সাথে কথা বলবো না। আচ্ছা। জরিনা খালাকে আচ্ছা বলতে দেখে মুহূর্তে খুশিতে চকচক করে ওঠে আমার ফেস, আর সেই খুশি হওয়ার ভাবটা নিয়ে খালাকে বলে উঠি, তার মানে
তুমি আমাকে এনে দেবে পৃথিলয়টা? আমার কথাটা শেষ করার সাথে সাথে খালা বলে ওঠে, না আপামনি, আমি অন্যটা বুঝাইছি আপনারে। আপনি আমার লগে আর কথা কইন না হেইডা। তুমি আমাকে এখনই পর করে দিচ্ছ খালা? তোমারা সব কয়টা স্বার্থপর, কেউ আপন না আমার। তাই আমি ঠিক করেছি আমি আর কখনোই স্বার্থপরেদের বাড়িতে আসবো না। কেন আপামনি, আপনি কই যাইবেন? অনেক দূর। তাইলে কি আমি আপনার লাগি খাবার বানাইয়া রাখমু লগে নিয়া যাওয়ার লাগি? জরিনার এমন উল্টা পাল্টা কথা শুনে মুহূর্তে রাগটা বাড়ছে আমার। কিন্তু এই মুহূর্তে খালার রাগ দেখালে আমি কখনো পৃথিলয় পর্যন্ত পৌঁছাতে পারবো না, কারণ একমাত্র খালাই আমার লাস্ট ভরসা ওই পৃথিলয় পর্যন্ত পৌঁছানোর। তাই খালাকে ইমোশনালভাবে আরও দুর্বল করার জন্য খালার সামনে শব্দ করে নেকা কান্না জুড়ে দেয় করে। আমার এমন কান্নায় মুহূর্তেই জরিনা খালার মনটা নরম হয়ে আসে, আর এই নরম হওয়া মন নিয়ে আমাকে সান্ত্বনা করার জন্য নিজের এক হাত আমার জড়িয়ে নিয়ে আমার পিঠের উপর নিজের অন্য হাত বুলাতে বুলাতে দ্রুত বলে ওঠে, কান্দে না আপামনি, আমি আপনার জন্য চুরি করে পিতালয়টা আইনা দিতাছি। আপনি এখানে থাইকেন। খালার এমন কথায় মুহূর্তেই আমার ন্যাকা কান্না বন্ধ করে দিয়ে খুশিতে লাফিয়ে ওঠে। জরিনা খালাকে ধরে বলে ওঠে, সত্যি খালা এনে দিবে? কিন্তু আম্মু যাতে না জানে এটা সম্পর্কে। আচ্ছা, কেউ জানবো না। আমি লইয়া আইতাছি পিতালয়টা চুরি করে এখনই। কথাগুলো বলেই জরিনা খালা দ্রুত আমার রুম থেকে বের হয়ে যায় পৃথিলয়টা নিয়ে আসতে। আর খালা বের হতে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার উপর পা ঝুলিয়ে বসে পড়ি অধীর আগ্রহের সাথে। পৃথিলয় সেটা কি দেখার জন্য দরজার দিকে তাকিয়ে থেকে 1 ঘন্টা যাবৎ বসে আছি নিজের রুমের মধ্যে। অপেক্ষার অবসান কিছুতেই যেন পার হচ্ছে না। জরিনা খালা পৃথিলয়টা আনতে গেছে প্রায় 1 ঘন্টা সময় পার হতে চলেছে, কিন্তু এখনো আসার নাম পর্যন্ত নেই। আমার অস্থিরতা যেন ক্রমাগত বেড়ে চলেছে পৃথিলয়ের জন্য। আর সেই সাথে খালা কখন আসবে সেটাও জানি না। আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না এই মুহূর্তে। আমার তুমুল অস্থিরতার সাথে উঠে দাঁড়িয়ে পড়ি জরিনা খালা কোথায় আছে সেটা দেখার জন্য, কারণ এতটা সময় উনি কি করছে, কোথায় আছে সেটা দেখতে হবে আমার। আমি উঠে দাঁড়িয়ে কিছুটা পথ এগিয়ে যেতেই হঠাৎ করে জরিনা খালা দ্রুততার সঙ্গে হুমড়ি খেয়ে আমার রুমে ঢুকে দরজাটা আটকে দিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে পরে পিছন ঘুরে আমার দিকে তাকায়। খালাকে এই মুহূর্তে আমার রুমে দেখে যতটা না খুশি হই তার চেয়ে বেশি কপাল কুঁচকে এলো আমার। কারণ ওনার হাতে আমি এই মুহূর্তে কোনো কিছুই দেখতে পাচ্ছি না বলে। আমাকে কপাল কুঁচকে খালা দিকে তাকাতে দেখে জরিনা খালা আমার দিকে তাকিয়ে থেকে হাঁপাতে হাঁপাতে চিন্তিত সুরে বলে ওঠে, আপামনি, আম্মা জানে চোখে ফাঁকি দিয়ে এইটা চুরি করতে আমার তো জান জায়গা জায়গা অবস্থা। আল্লাহ, আচ্ছা আপামনি, আমি বুঝতে পারি না এই বইটার ভিতরে এমন বা কি আছে যেইটা আম্মা জান বেগরে সবাইরে এইটা ধরতে কড়াভাবে নিষেধ করছে। জরিনা খালার কথাটা বলেই নিজের শাড়ির আঁচল ভেতর থেকে একটা কাপড়ে মোড়ানো অবস্থায় একটা কিছু বের করে আমার সামনে তুলে ধরে। আর এটাই হয়তো পৃথিলয় হবে খুব সম্ভবত। আর খালার কথা অনুযায়ী এটা একটা বই যার মধ্যে আমার সকল প্রশ্নের উত্তর রয়েছে, যেটার কথা রিদ খানও আমাকে বলেছিল। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকতে খালা আমাকে সেটি হাতে দিয়ে ধরিয়ে দিয়ে আবারও দ্রুততার সঙ্গে আম্মুর ডাকে চলে যায় বাহিরের দিকে। আর আমি তখনও কাপড়ে মোড়ানো বইটির দিকে তাকিয়ে থাকি তীক্ষ্ণ দৃষ্টিতে, এটা ভেবে যে কি আছে সে এটার মধ্যে, যে সবাই আমাকে এই বইটা অবধি পৌঁছাতে দিচ্ছে না, সব দিক থেকে বাধা প্রদান করছে। আমি বইটা হাতে নিয়ে বিছানার উপর বসে পড়ি কৌতূহল নিয়ে বইটা পড়ার জন্য। পরে বইটির উপর থেকে কাপড়টা সরিয়ে নিতেই চোখ পড়ল খুবই চমৎকার একটা সাদা ডায়েরি, যার উপর থেকে হাতের ডিজাইন করে আর্ট করা, আর সেই সাথে তার উপর বড় বড় অক্ষরে লেখা রয়েছে পৃথিলয়। বইটি
উপর থেকে কাপড়টা সরিয়ে নিতে চোখে পড়লো খুবই চমৎকার একটা সাদা ডায়েরি, যার উপর থেকে হাতে ডিজাইন করে আর্ট করা, আর সেই সাথে তার উপর বড় বড় অক্ষরে লেখা রয়েছে পৃথ্বীলয়। আমি ডায়েরিটির উপর থেকে নিজের হাতটা বুলিয়ে নেই একবার, কারণ ডায়েরিটা উপরে ডিজাইনটা একদমই আমার মনের মতো, যেমনটা আমার পছন্দ মনে হচ্ছে। ডায়েরিটা আমার পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে, বা এটা আমারই ডায়েরি হবে এমন কিছু। আমি বেশ আগ্রহের সহিত মত্ত হয়ে বসে থেকে ডায়েরিটার প্রথম কভারটা উল্টায়, আর সেটা উল্টাতেই চোখে পড়লো সেখানে থাকা বেশ কিছু লেখা। আমি লেখাগুলো দেখে মুহূর্তে চমকে উঠে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই সেদিকে। কৌতূহলে নিয়ে লেখাগুলো পড়তেই ভেসে আসলো কোনো একটা মেয়ের পরিচয়। খুব সম্ভবত এটা তার ডায়েরি। সেই মেয়েটির পরিচয় এখানে লেখা। আমি নড়ে চড়ে বসি, আরও মনোযোগের সহিত গোল গোল চোখ করে তাকাই, কারণ আজ যা কিছু হয়ে যাক না কেন আজকে সম্পূর্ণ ডায়েরিটা শেষ করেই উঠবো এখান থেকে, নয়তো তার আগে নয়। এমন প্রতীক্ষার সাথে সম্পূর্ণ লেখাটি পড়ার তাগিদ নিয়ে পড়া শুরু করি, আর সেখানে প্রথম পাতায় প্রথম লেখা ছিল, হাই, আমি পৃথ্বী। বয়সটা 16 বা 17 হবে, ঠিক করে কিছু বলতে পারছি না, তার জন্য সরি। আসলে আমার মা বাবা নেই তো, তাই ঠিক করে নিজের বয়সটা বলতে পারছি না। ও, বাবা মা সম্পর্কে তো বলতে ভুলে গেছি। আমার পরিবার বলতে কেউই নেই, আমি একা। বাবা মা, ভাই বোন, দাদা দাদি, আত্মীয় স্বজনরা কেউই নেই আমার। আমি একজন এতিম মেয়ের। আমি সিলেটের একটা এতিমখানায় থাকি, সেটার নাম হচ্ছে তিয়ামতি এতিমখানা ও আশ্রয় কেন্দ্র। আর এটাই হচ্ছে মূলত আমার আসল বাসস্থান। দেখতে মোটামুটি ঠিকঠাকই আছি, সবার মতো করে। এতটুকু লেখা ছিল পৃথ্বী মেয়েটির পরিচয়পত্র। আমি পৃথ্বী মেয়েটির পরিচয়টা পড়েই মনের মধ্যে আরও কৌতূহল জেগে ওঠে, তাই সেই তাগিদ নিয়ে আমি ডায়েরিটা দ্বিতীয় পৃষ্ঠাটি উল্টাতে চোখে পড়ল পৃথ্বীর লেখা আরও বেশ কিছু কথা, যেমনটা হলো, আমি একজন এতিমখানার বাসিন্দা, আর আমি এই এতিমখানায় কতদিন যাবত আছি সেটা আমি নিজেও বলতে পারছি না, কারণ আমার ছোট্ট থেকে বড় হওয়া অবধি সময়টা আমার কিছুই মনে নেই। গত 1 বছরের কথাগুলো ছাড়া পুরোনো দিনের কোনো কথা মনে নেই আমার। এর আগে আমার লাইফে কি হয়েছে সেটা থেকে আমি আজও অবগত, কারণ গত 1 বছর আগে আমার একটা ভয়ানক রোড অ্যাক্সিডেন্ট হওয়ার তারপর থেকেই আগের কথাগুলো কিছু মনে নেই আমার। জ্ঞান ফেরার পর প্রথম কাউকে চিনতে পারছিলাম না আমি। পরে এখানকার সবাই বলল যে আমি নাকি ছোট থেকে এখানে থাকছি। প্রথমে তাদের কথাগুলো আমার মেনে নিতে সমস্যা হলেও পরে ঠিকই মেনে নেই, কারণ কেউ কখনোই আমার পরিবারের থেকে আমাকে দেখতে আসেনি এই এতিমখানায়। তখন থেকেই মেনে নিই যে আমি একজন এতিম মেয়ে। ডায়েরি লেখার তেমন একটা শখ কখনোই ছিল না আমার। হঠাৎ করে ইচ্ছে হলো ডায়েরিটা লিখতে। তারও কারণটা সিম্পল, আমি আগের কথাগুলো বারবার ভুলে যাই বলে মনে রাখার জন্য এই ডায়েরিটাতে লিখে রাখি, যাতে পরে আমি মনে করে নিতে পারি খুব সহজেই। আর সাদা রংটা আমার পছন্দের, তাই ডায়েরিটাও আমি সাদা রঙেরই রেখেছি। আঁকতে ভালো লাগে আমার, তাই ডায়েরির উপরে কিছু মনের মতো ডিজাইন করে নিলাম পছন্দ অনুযায়ী। আর এই ডায়েরিটার নামটাও আমার নামে রেখেছি, পৃথ্বী। আর লয়ে নামের অর্থ হলো বাসস্থান, এর মানে হলো পৃথ্বীর বাসস্থান। এটা আমার বাসস্থান এই ডায়েরিটা। এই এতিমখানায় আমার মতো করে আরো অনেক ছেলে মেয়ে আছে, বৃদ্ধ মানুষও থাকে এখানে। এক পাশে বিল্ডিং, এত কিছুর মাঝে আমার তো বলাই হয়নি আমার 2টো বান্ধবী আছে, একজন কেয়া আর অন্যজন হলো বর্ষা, আর আমি পৃথ্বী। আমাদের এই 3 কন্যার বন্ধুত্ব হলো চড়ুই পাখির ঝাঁকদের মতো, খুবই চঞ্চল আর দলবদ্ধ গোষ্ঠী। যেখানে যাই সেখানকারটাই গরম হয়ে যায় মুহূর্তে। আমাদের জন্য পুরো এতিমখানায় খুশিতে আনন্দিত হয়ে থাকে। আশা
এতিমখানার প্রতিষ্ঠাতা, একজন খ্রিস্টান ধর্মের থেকে, কিন্তু তিনি খুবই স্বচ্ছ মনের মানুষ তিনি, কারণ তিনি সকল ধর্মের মানুষকে এখানে আশ্রয় দিয়েছেন, কোনো রকম ভেদাভেদ করেননি কখনো। আর ওনার নাম হচ্ছে জাংজেক ও ওয়াইফ অফ নাকিয়াং। আর আমার মূলত ওনাকে ফাদার মাদার বলে সম্বোধন করে থাকি। ফাদার ব্যবসায়িক কাজে বেশিরভাগ সময়টাই বাইরে থাকে, কিন্তু মাদার সবসময় আমাদের সাথেই থাকার চেষ্টা করে। মাদার আমাকে সবার থেকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর তার কারণটা হলো আমি নাকি ওনার মৃত মেয়ের মতো দেখতে, তাই আমার মধ্যে উনি ওনার মেয়েকে খুঁজে পান। আর তার জন্যই মাদার সব সময় আমাকে ওনার সাথে সাথে রাখে, এমনকি রাতেও আমাকে মাদারের সাথে ঘুমাতে হয়। ফাদার দেশে আসলে তখন আমি আমার বান্ধবীদের সাথে ঘুমাতে হয়। এতে করে আমার বা অন্য কারো কোনো রকম মতভেদ নেই, সবকিছু ঠিকঠাকই চলছে লাইফে। তবে মাঝে মাঝে একটু কষ্ট লাগে যখন কারো কাছ থেকে এতিম বলে কিছু শুনতে হয়, তখন নিজেকে খুব একা একা লাগে। আসলে এতিমকে এতিম বলতে নেই, নাকি যার কেউ নেই তার নাকি আল্লাহ আছে। আমারও আমার আল্লাহ আছে, তিনি সব সময় আমার খেয়াল রাখেন সব কিছুতে। আর আমাকে যখন কেউ আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আমি খুবই প্রাউড ফিলের সাথে বলি আমি হলাম গড গিফটেস। তখন কেউ আমাকে নিয়ে মজা করে, আবার কেউ মাথায় হাত বুলিয়ে দোয়া করে যায়। এক একজনের এক এক ধরনের চিন্তা ভাবনা আমাদের মতো অনাথ ছেলে মেয়েদের নিয়ে। আমাদের সমাজে অনেক মানুষজনের মনে করে আমরা কারো পাপের ফসল হয়ে থাকি, আর আমাদের মা বাবা নিজেদের পাপ ঢাকার জন্য আমাদের রাস্তায় ফেলে যায়, আর সেখান থেকে কোনো দয়াবান ব্যক্তি আমাদের উঠিয়ে এনে এরকম এতিমখানায় রেখে যায় নাকি, তাই না? সেটাই অনেকেই ভেবে থাকে, আসলে তেমনটা কিন্তু মোটেও নয়। আমরা যারা এতিম, আমরা নাকি আমাদের বাবা মার পাপের ফসল হয়ে থাকি না, সেটা কিন্তু সত্য নয়। এখানে অনেকেই আছে যার পরিবারে কেউই নেই, পরিবারের সবাই রোড অ্যাক্সিডেন্ট বা অন্যান্য কারণে মারা যায়, কিন্তু এই সমাজের বেশি মানুষের জন্য আমাদের নাজায়েজ বলে গালি দিয়ে থাকে। কষ্টটা তখন আমাদেরও খুব লাগে। ডায়েরির 3য় পাতা। শীতের সকাল, চারপাশ কুয়াশায় ভরপুর, ঠিক করে কিছু দেখা যাচ্ছে না চারপাশে। আর সেই শীতের সকাল উপভোগ করার জন্য আমি একা একাই বের হয়ে পড়েছি রাস্তা বাদ করে, কারণ আমি আর আমার দুই ফাজিল বান্ধবীগুলোকে অনেক বলেও রাজি করাতে পারিনি আমার সাথে এই শীতের সকালটা উপভোগ করার জন্য। ওরা সবাই পড়ে পড়ে আশ্রমে ঘুমাচ্ছে, আর আমি নীরবে গায়ের মধ্যে চাদর জড়িয়ে চলে এসেছি শূন্য রাস্তায়। আমার গায়ে পরানো সাদা সালোয়ার কামিজ, সেই সাথে চুলগুলো ছাড়া অবস্থায়। কনকনে ঠান্ডায় হালকা হালকা মিষ্টি সুরে বাতাস বইছে। এমন নিস্তব্ধ পরিবেশ, আমি মিষ্টি হেসে রাস্তা ধরে চারপাশটা তাকাতে তাকাতে সামনের দিকে হাঁটছি, আপন মনে যেন প্রকৃতির রূপে নিজেকে সাজাচ্ছে। আমার এমন মনোমুগ্ধকর পরিবেশে হঠাৎ করে ব্যাঘাত ঘটল বিকট শব্দে। কানের মধ্যে হঠাৎ করে ঠাস ঠাস গুলির শব্দ কানে আসতেই আমি চমকে উঠি। পেছন ফিরতেই যাব, তার আগেই কেউ একজন পেছন থেকে আমার এক হাতের বাহু শক্ত করে চেপে ধরে ঘুরে নিয়ে আমার গলায় নিজের হাতের ছুরিটি চেপে ধরে আমার সামনের মানুষগুলোকে ভয় দেখিয়ে ধমকিত সুরে বলে ওঠে, আমাকে যেতে দে, নয়তো এই মেয়েকে মেরে দিব তোর। বাকি কথাগুলো শেষ করার আগেই সামনের গুন্ডাগুলোর মধ্যে থেকে একজন গুন্ডা আমাকে ধরে রাখা লোকটির মাথা বরাবর একটি লাঠি ছুঁড়ে মারতেই লোকটি আমাকে ছেড়ে দেয়, সাথে সাথে কপালে আঘাত পেয়ে। আমি চোখের সামনে এতগুলো মানুষকে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড হারে ভয় পেয়ে যায়। এরা সবাই গুন্ডা নয়, খুব সম্ভবত বডিগার্ড টাইপের কিছু পোশাকধারী মানুষ হবে। আর এই বডিগার্ডগুলোর সাথে হয়তো এই লোকটি কোনো শত্রুতা রয়েছে, যার কারণে মারতে এসেছে আজ। আর তাদের এমন শত্রুতার মধ্যে আমি তৃতীয় পক্ষ হয়ে শুধু শুধু নিজের জানটা দিতে চলেছি। এই কথাটা ভাবতেই আমার সারা শরীর মুহূর্তে কেঁপে কেঁপে উঠছে, সাথে ভয়টাও প্রচুর লাগছিল। কি করব তাই নিয়ে ভয়ের মধ্যে ছিলাম। আল্লাহ, তখন
এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি আজ আমার শেষ দিন, আর কখনোই আমি আমার এতিমখানায় পৌঁছাতে পারবো না। এত ঠান্ডার মধ্যেও ভয়ে আমি ঘামতে লাগলাম। সাথে সাথে ভয়ের কারণে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে লোকটির কাছ থেকে নিজেকে ছাড়া পেতেই আমার গায়ের সাদা চাদরটা ফেলে দিয়ে সামনের দিকে প্রাণপূর্ণে দৌড় লাগাই নিজেকে বাঁচানোর জন্য। আমার সাথে সাথে আঘাতপ্রাপ্ত লোকটিও আমার পেছন পেছন ছুটতে থাকে নিজেকে বাঁচানোর জন্য, আর সেই সাথে আরও ছুটছে এই লোকটিকে মারার জন্য বডিগার্ডগুলো। আমি হয়তো উল্টো দিকে দৌড়ালে বা থেমে গেলে নিজেকে বাঁচাতে পারতাম, কিন্তু তখন এক মুহূর্তের জন্য আমি জ্ঞান শূন্য হয়ে পড়ি। চোখের সামনে এতজনকে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাই তাদের সামনে আমিও দৌড়াচ্ছিলাম মরার জন্য তাদের হাতে। আসলে কপালে শনি থাকলে যেটা হয় আর কি। আমি ওদের সামনে দিকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে চোখে পড়লো মাঝ রাস্তায় একটা লোক পেছন ফিরে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে আমি নিজেকে বাঁচানোর জন্য সেই অজানা লোকটির পেছন থেকে 2 হাত জড়িয়ে ধরে নিজের মাথাটা তার পিঠের উপর চেপে ধরে ফুপাতে ফুপাতে ভয়ে। অজানা লোকটাকে জড়িয়ে ধরার সাথে সাথে লোকটি চমকে ওঠে, নিজের পেটের দিকে তাকিয়ে থেকে আমার হাত জোড়া দেখে নিয়ে কপাল কুঁচকে ঘাড় গড়িয়ে আমাকে এক পলক দেখে নিয়ে আমাকে নিয়ে সামনের দিকে ঘুরে দাঁড়ায় স্ট্রং হয়ে। আমাকে ঠিক করে দেখতে পারিনি অজানা লোকটি আমার মুখ ওনার পিঠের উপর চেপে ধরে রাখার কারণে অজানা লোকটি আমার দিকে তেমন একটা গুরুত্ব না দিয়ে সামনের দিকে তাকায়। পরে আমার সাথে দৌড়ে আসা লোকগুলো একে একে সবাই দাঁড়িয়ে পড়ে অজানা লোকটির সামনে। আর এই অজানা লোকটিকে দেখতে বডিগার্ডগুলো চারপাশ ছড়ে জায়গায় দাঁড়িয়ে পড়ে আদর্শভাবে। আর তাদের মধ্য থেকে একজন বডিগার্ড বলে ওঠে, ভাই, এই সিরাজি আমাদের সপ্তত্ব শত্রুর পক্ষকে আদান প্রদান করত। তোর কি দিন তারিখ ঠিক করতে হবে একে মারার জন্য আসিফ। ডায়েরির 4র্থ পাতা। আমার জড়িয়ে থাকা লোকটি এই কথাগুলো শেষ করার সাথে সাথেই আসিফ নামক লোকটি খুবই ভয়ানকভাবে সিরাজ নামক লোকটিকে লাঠি দিয়ে জোরে তালে আঘাত করে মাথায়, আর যার ফলে সিরাজ নামক লোকটি উচ্চস্বরে চিৎকার করে নিজের মাথা 2 হাতে চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। আর আমি সিরাজ নামক লোকটির চিৎকার শুনে সাথে সাথে আমার চেপে ধরে রাখা ব্যক্তিটিকে ছেড়ে দিয়ে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে চিৎকার করে উঠে প্রাণপূর্ণ। কারণ সিরাজ নামক লোকটির মাথা থেকে অঝোর ধারায় রক্ত পড়ার কারণে মুহূর্তে ভেসে যাচ্ছে পুরো রাস্তা, আর যার জন্য সিরাজ লোকটি ব্যথায় কাতরাচ্ছে রাস্তায় পড়ে। আর এটা দেখে আমি ভয়ের সাথে সাথে উচ্চ স্বরে চিৎকার করে ওঠে সবার সামনে। আমার এমন চিৎকারের শব্দে মানুষ মারার মহা ব্যস্ত থাকা লোকগুলো একে একে সবাই আমার দিকে তাকায় ভুরু কুচকে। এতক্ষণ তারা তাদের কাজে এতটাই ব্যস্ত ছিল যে আমি নামক প্রাণীটাকে কারো চোখে পড়েনি তাদের। কিন্তু আমার হঠাৎ চিৎকারে মনোযোগ ভস্ম হয় তাদের। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কপাল কুঁচকে এলো আসিফ নামের প্রাণীটি, যার অর্থ হলো আমি কে, বা আমি এই মুহূর্তে এখানে কি করছি, আমার এখানে কি কাজ হতে পারে যার জন্য এমন বিপজ্জনক পরিবেশে উপস্থিত ইত্যাদি বিষয়। আর আমি তাদের সবার দৃষ্টি অপেক্ষা করে ভয়ে কাঁপতে থাকি। চোখের সামনে এত ভেসে যাওয়া রক্ত দেখে রক্তের প্রতি আমার খুব ভয় ছিল। কেন যেন রক্ত বিষয়টি নিতে পারি না আমি কোনো কালেই। রক্তের ক্ষেত্রে এবারও আমার সাথে তাই হয়েছে। চোখের সামনে অতিরিক্ত রক্ত দেখে মুহূর্তে ঘামতে লাগলাম, বড় বড় নিঃশ্বাস ওঠানামা করতে করতে। সিরাজ নামক লোকটির দিকে ভয়াত্মক দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রত্যেকের দৃষ্টি আমার উপর, আর আমার দৃষ্টি সিরাজ নামক লোকটির উপর। আমি অশ্রুসিক্ত চোখে সিরাজ নামক লোকটির দিকে তাকিয়ে থাকার সময় তখনই পাশ থেকে আমার জড়িয়ে থাকা ব্যক্তিটি আসিফ নামক লোকটিকে উদ্দেশ্য করে হাত বাড়িয়ে দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সাথে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আসিফ। আসিফ নামটি ডেকেই
আসিফ নামক লোকটিকে কে বোঝালো তা আমি বুঝতে না পারলেও আসিফ লোকটি ঠিকই বুঝতে পেরেছে। তাই সামনের লোকটি নাম ধরে ডাকার সাথে সাথে আসিফ লোকটি জি ভাই বলে তার হাতে থাকা বন্দুকটা আমার জড়িয়ে থাকা লোকটির হাতে তুলে দিয়ে যায় সম্মানের সহিত। আমি লোকটির হাতে বন্দুক দেখে ভয় সিটে যাওয়া অবস্থায় ভয়াত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকি আসিফ নামক লোকটির বসের দিকে। বস লোকটা তখনও আমার দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির রেখে দক্ষ হাতে সিরাজ নামক লোকটির উপর ঠাস ঠাস করে শব্দ করে পরপর তিনটা গুলি বসায় তার কপাল বরাবর। আমার চোখের সামনে এমনটা হতে দেখে সাথে সাথে চিৎকার করে নিজের 2 হাত মুখ চেপে ধরে কান্না করতে করতে আমাকে কান্না করতে দেখে বস লোকটি ক্ষিপ্ত হয়ে আমার দিকে তার নিজের বন্দুকটা তাক করে মারার জন্য। এমনও তো অবস্থায় একটি মানুষ যে এতটা অসহায় থাকে সেটা আমি এই পরিস্থিতির শিকার না হলে কখনোই বুঝতে পারতাম না। আমি ভয়ে সিটিয়ে ফুপে ফুপে কেঁদেই চলেছি 2 হাতে মুখ চেপে ধরে রেখে। জানি না কি হয় আমার জীবনের, এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা তাও জানা নেই। এই মুহূর্তে আমি মরলে আমার পেছনে কান্না করার মতো আপন জনও নেই, শুধু মাদার আর আমার 2 বান্ধবী ছাড়া। আমার এই ছোট্ট জীবনে এমন একটা বাজে পরিস্থিতির শিকার হতে হবে কখনোই সেটা ভাবিনি। এখন তো নিজেকেই মারতে ইচ্ছা করছে আমার। কেন আজকে এখানে আসলাম আর এসেই এই বিপদের সম্মুখীন হতে হলো আমাকে। সাথে নিজের জীবনের জন্য আল্লাহর কাছে নিজের জীবন ভিক্ষা চাইছিলাম জোরালোভাবে, সাথে এই প্রতিজ্ঞাও করছিলাম যদি এখান থেকে কোনো রকম বেঁচে ফিরতে পারি নিজ অবস্থানে তো কখনোই এই বাজে টাইপের লোকগুলোর সামনে এসে দাঁড়াবো না, দরকার হলে আশ্রম থেকে বের হব না। তবুও আজ আল্লাহকে আমাকে আমার এমন প্রাণপূর্ণ প্রতীক্ষার সাথে কান্নারত অবস্থায় চোখ তুলে তাকায় আমার সামনের ব্যক্তিটির দিকে। চোখ লোকটি তখনও আমার দিকে নিজের বন্দুকটা তাক করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। আমার দৃষ্টিতে ভয় ভয় ভাব থাকলেও লোকটির দৃষ্টিতে ছিল কঠোর। হয়তো হঠাৎ করে আমার এমনভাবে ওনাকে কাছে ব্যাঘাত ঘটানোটা মোটেও পছন্দ নয় তাদের, তাই একটা কঠোরতা বিরাজ করছে তার মাঝে। আমার এমন চিন্তা ভাবনার মাঝে বস লোকটি কিছুটা ক্ষিপ্ত সুরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, মরার আর জায়গা পেলি না? সোজা রিদ খানের বন্দুকের সামনে জায়গা হলো মরার জন্য। এখন মেরে দিন, শেষ করে দিন তোর আটকে আসা শেষ নিঃশ্বাসটা। ওনার কথায় আমি ভয়ে আবারও শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠি মুহূর্তে। আমাকে শব্দ করে কান্না করতে দেখে আরো ক্ষিপ্ত হন রিত নামক লোকটি, তাই রেগে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, মেয়েদের প্যাস প্যাস শব্দ করে কান্না মোটেও পছন্দ না আমার। তাই তোমার হাতে জাস্ট 2 মিনিট সময় আছে এখান থেকে পালানোর জন্য। আর এই 2 মিনিটের ভিতরে যদি তোর ছায়াটাও আমার চোখের সামনে পড়ে তো আই উইল কিল ইউ, জাস্ট গো। লোকটির কথাগুলো শেষ করার সাথে সাথে আমি আর কোনো দিক বিবেচনা না করে প্রাণপূর্ণ দৌড়াই সামনের দিকে। এক মুহূর্তের জন্য পেছনে ফেলে তাকানোর প্রয়োজন বোধ করিনি আমি। টানা 2 ঘন্টা যাবৎ বর্ষার কোলে মাথা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছি আমি। আমার 2 বান্ধবী বর্ষা ও কেয়া সেই তখন থেকে আমাকে শান্ত করার চেষ্টা করেই চলেছে লাগাতারভাবে, কিন্তু আমি ওদের এমন বোঝানোর ফলেও শান্ত হওয়ার জায়গায় আরো অশান্ত হয়ে পড়ছি বেশটা। আর আমার এমন করার কারণটাও জানে বর্ষা ও কেয়া, তার জন্যই মূলত ওরা আমাকে শান্ত করতেই চাইছে জোরালোভাবে। কিন্তু ওদের এত শত চেষ্টার ফলেও নিজেকে শান্ত করতে পারছি না কোনোভাবে, কারণ চোখের সামনে এমন ভয়ানক মৃত্যু দেখে বেশ ভয় পেয়েছিলাম ভেতর থেকে আমি। তাই নিজেকে বোঝানোটা অসাধ্যকর কিছু হয়ে পড়েছে কেয়া ও বর্ষার কাছে। ডায়েরির 5ম পাতা। বর্ষার কোলে মাথা দিয়ে ফুপে ফুপে কাঁদার সময় হঠাৎ করে আমাদের রুমের দরজা কেউ
খটখট শব্দ করে বেল বাজিয়ে উঠে জোর তালে। দরজার খটখট শব্দ কানে আসতেই চমকে ওঠে বর্ষা ও কেয়া। দরজা পেছন থেকে হতে পারে সেটা বুঝতেই বর্ষা দ্রুততার সঙ্গে আমার চোখে মুখে পানি ছিটিয়ে 2 হাতে পরিষ্কার করে ইশারায় চুপ থাকতে বলে। আমাকে স্বাভাবিক ভঙ্গিতে শুয়ে দেয় কম্বল মুড়ে দিয়ে বিছানার উপর, সাথে এটাও বলে দেয় আদেশ শুরু, যাতে আমার কান্নার শব্দ দরজার বাইরে আশাগত ব্যক্তির কান অবধি না পৌঁছায়। যদি যায় তাহলে সমস্যায় আমি পড়ে যাব বেশটা। তাই কেউ বলে দেয় আমার সাথে শুয়ে পড়ার জন্য, ঘুমের ভান ধরে। বাকিটা বর্ষা বুঝে নেবে। বর্ষা আমাকে আর কেয়াকে ঠিকঠাক ভাবে শুয়ে দিয়ে দ্রুততার সঙ্গে নিজেকে হালকা এলোমেলো ভাব করে দরজা খুলে দরজার সামনে এলোমেলো অবস্থায় দাঁড়িয়ে পড়ে ঘুমের ভান ধরে। পরে ঘুম ঘুম চোখে সামনের দিকে তাকাতেই দেখে পরে ঘুম চোখে সামনের দিকে তাকিয়ে থেকে ঘুম জড়িত কণ্ঠে আস্তে করে বলে ওঠে, গুড মর্নিং মাদার। বর্ষাকে ঘুমে দুলতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মাদার। বর্ষার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থেকে রুমের ভেতর প্রবেশ করে মাদার। চারপাশে নিজের সন্দেহের দৃষ্টিটা তাকাতে তাকাতে আমাকে আর কেয়াকে বিছানার উপর শুয়ে থাকতে দেখে মাদার বর্ষাকে উদ্দেশ্য করে বলে, এত সকাল অবধি তোমরা ঘুমাচ্ছ? সেটা কি এখন আমাকে বিশ্বাস করতে হবে বর্ষা? মাদারের এমন কথায় মুহূর্তে থতমত খেয়ে যায় বর্ষা। মাদার যে কতটা বুদ্ধিমান মানুষ সেটাও আরো আগে বর্ষা। তাই মাদারকে মিথ্যা কিছু বানিয়ে বলাটা যতটা না বিপজ্জনক, তার চেয়ে বেশি বিপজ্জনক হলো মাদারকে সেই মিথ্যা বিশ্বাস করানো। তাই বর্ষা নিজের চুরি ধরা পড়ার ভয়ে দ্রুত এগিয়ে এসে মাদারকে বিশ্বাস দেওয়ার জন্য দ্রুত থমথমিয়ে বলে ওঠে, না না মাদার, একদমই না। বর্ষার এমন কথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মাদার বর্ষার দিকে, পরে নিজের একটা ভুরু উঁচু করে বলে ওঠে, তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমাদের এতটা সকাল অবধি ঘুমাচ্ছ সেটা আমাকে বিশ্বাস না করতে তাই তো? বর্ষা মাদারকে বোঝানোর উদ্দেশ্যে আবারও দ্রুত বলল, না না মাদার, সেটা মোটেও নয়। আমি বুঝতে চাইছি যে আমরা সত্যি সত্যি ঘুমাচ্ছিলাম, সেটা সত্যি বলছি মাদার। এতটা সকাল অবধি কেন? আর তৃপ্তি কোথায়? এই তো মাদার, কেয়ার পাশে শুয়ে আছে বিছানায়, ঘুমোচ্ছে ও। আচ্ছা, ডাকো ওদের দুজনকে, আমার কিছু কথা আছে তোমাদের সাথে, সেটা বলে চলে যাব আমি। সো ফার্স্ট মাদার, ওরা তো ঘুমাচ্ছে, ওদের। বর্ষার বাকি কথাগুলো শেষ করার আগেই মাদার রাগী দৃষ্টিতে তাকায় বর্ষার দিকে। তাই বর্ষা চুপ থেকে আস্তে করে শুধু কেয়াকে ডেকে তুলে মাদারের সামনে বসায়, আমাকে না ডেকে তোলে। কারণ যদি আমি এই মুহূর্তে মাদারের সামনে উঠে বসি তো মাদার আমার চোখ মুখ ফোলা ভাব দেখে বুঝতে পারবে আমি যে এতক্ষণ যাবৎ কান্না করেছি, আর সেটা কেন করেছি সেটাও বলতে হবে আমাকে। মাদার যদি সবটা শুনতে পারে তো কারোরই গর্দান থাকবে না মাথায়। কারণ আমাদের আশ্রম থেকে সকাল সকাল কোথাও বের হতে পারবে না সকাল 10টার আগে। এবার যতটাই জরুরি কাজ হোক না কেন আমি মাদারের ভয়ে কম্বলের ভিতরে ঘাপটি মেরে শুয়ে রই। আমি শুয়ে থাকা অবস্থায় কে আর বর্ষা মাদারের সামনে উঠে দাঁড়িয়ে পড়ে। আমাকে শুয়ে থাকতে দেখে মাদার কিছু বলতে যাবে তার আগেই বর্ষা মাদারকে বলে ওঠে, মাদার, আমাদের বলো না কি কথা, আমরা না হয় তৃপ্তিকে পরে বলে দিব ঘুম থেকে ওঠার পর। আসলে মাদার, আপনি নিজেও তো জানেন তৃপ্তি কতটা ঘুমে কাঁচা, এখন ডাকলেও উঠবে না ঘুম থেকে, উল্টো আপনার সময় নষ্ট করবে তৃপ্তি। তার চেয়ে বরং আপনি আমাদের দুজনকে বলুন, আমরা পরে তৃপ্তিকে বলে দিব, ব্যাস। বর্ষার এমন কথাটা গ্রহণযোগ্য হলো না মাদারের কাছে। তাই মাদার নিজের মাথাটা হালকা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, তাহলে শোনো, 10টার দিকে তোমাদের তিনজনকে একটা লিস্ট দেওয়া হবে, সেটা নিয়ে একটা অ্যাড্রেস অনুযায়ী দিয়ে আসবে। সাথে তোমাদের তিনজনের জন্য একটা প্যাকেট থাকবে, সেগুলো নিয়ে আসবে। সেই প্যাকেটে যাই থাকবে সেটা পরে সন্ধ্যার দিকে রেডি হয়ে থাকবে।
তোমাদের তিনজনকে নিয়ে একটা ইভেন্টে যাব। তোমাদের সাথে আমি আর তোমাদের ফাদার ছাড়া 10 জন লোক থাকবে এই আশ্রমের। তাই লেট না করে তাড়াতাড়ি রেডি হয়ে থাকবে, কেমন? এই কথা তৃপ্তিকেও বলে দিও। গট ইট? মাদারের এমন কথা কেয়া ও বর্ষা একসাথে বলে ওঠে। ওকে মাদার। মনে থাকে যেন। মাদার নিজ বাক্য শেষ করেই চলে যায় বাহিরের দিকে। মাদারকে চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বর্ষা ও কেয়া। পরে দুইজনেই চোখাচোখি করে দূরত্বতার সঙ্গে এগিয়ে এসে কম্বলের উপর দিয়েই আমাকে জড়িয়ে ধরে শক্ত করে। ডায়েরির 6ষ্ঠ পৃষ্ঠা। রাস্তার কানিশ ঘেঁষে হাঁটছি আমি, আর আমার দুই চলন পাখি বর্ষা ও কেয়া। আমাদের সাথে আরো রয়েছে আমার জিনিস বহনকারী আশ্রমের রহিম কাকা। ওনার হাতে আশ্রমের কিছু জিনিসপত্র, আমাদের 3টা শপিং ব্যাগ রয়েছে। উনি আমাদের আগে আগে হাঁটছে, আর আমরা ওনার পেছন পেছন হাঁটছি, হেলে দুলে গুনগুন করতে করতে মনের সুখে। আর কিছুক্ষণ আগেই মাদারের দেওয়া লিস্টটা জায়গা অনুযায়ী পৌঁছে দিয়ে এখন আবারও আশ্রমে ফিরে যাচ্ছি আপন গতিতে। গায়ে আমাদের আশ্রমের ইউনিফর্ম পরা, সাথে 3 জনই একই স্টাইলে চুলগুলো দুটো করে বেনি বেঁধে রেখেছি মাথায়। আমি 2 বেনি ধরে হেলতে দুলতে সামনের দিকে এগিয়ে যেতে হঠাৎ করে চোখে পড়লো 3টা কালো গাড়ি রাস্তার পাশ ধরে দাঁড়ানো সারিবদ্ধভাবে। আর গাড়িগুলোর সামনে কিছু একটা নিয়ে বেশ গন্ডগোল হচ্ছে জোর তালে। চারপাশে মানুষ রয়েছে বেশ অনেককেই, কিন্তু কেউ কিচ্ছু বলার সাহস জুটিয়ে উঠতে পারছে না, হয়তো ঝামেলা সৃষ্টিকারীর ভয়ে। তাই তো এতটা গন্ডগোলের মধ্যেও সবাই নীরব দর্শকের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে চারপাশে ভিড় জমিয়ে রেখে। আমি বর্ষা আর কেয়া এতটা ভিড় দেখে কৌতূহলী হয়ে এই সব ভিড় টেনে এক পাশে গিয়ে দাঁড়াই, মূলত কি হচ্ছে সেটা দেখার জন্য। আমরা 3 জন গিয়ে দাঁড়াতে চোখে পড়ল সকালে গুন্ডা লোকটাকে। এবারও একটা ভদ্রলোক নির্বিবাদে জোরালো ভাবে হকি স্টিক দিয়ে মারছে। আসিফ নামক বজ্জাত লোকটি এক পাশে দাঁড়িয়ে আছে ওদের সামনে, আর ওদের বস রিদ খান নামক ভয়ানক লোকটি চেয়ারের মধ্যে পায়ের ওপর পা তুলে বসে আছে আরাম করে। মনে হচ্ছে এখানে কোনো এন্টারটেনমেন্ট নামক টিভি শো চলছে, যেটা দেখে উনি স্বতঃস্ফূর্ত সাথে বসে বসে দেখে মজা নিচ্ছে। আমি এদের চোখের সামনে আবারও পড়তে দেখে মুহূর্তে চমকে উঠে ভয় পেয়ে সাথে সাথে। পরে সকালের ঘটনাগুলো মনে করতেই ভয় সিটিয়ে যাওয়া অবস্থায় গলা শুকিয়ে যায় আমার। আমি একটা শুকনো ঢোক গিলে ভীত চোখে ওদেরকে দেখতে দেখতে আস্তে করে বর্ষার পেছনে লুকিয়ে পড়ি গুন্ডাগুলো কেউ দেখার আগে। বর্ষার পেছনে লুকিয়ে থাকার অবস্থায় এই রিদ খান নামক ভয়ানক লোকটার দিকে তাকায় ঘৃণিত চোখ বর্ষার পেছনে লুকিয়ে থাকা অবস্থায়। কারণ আজ এই খারাপ লোকটাকে পরপর 2 বার চোখের সামনে গুন্ডামি করতে দেখে আমার সুপ্ত মনে একরাশ নয় অসংখ্য ঘৃণা জন্ম নেয় এই ব্যক্তিটির জন্য। কারণ উনি বাবার সমান বয়স্ক লোককে মারতে দ্বিধাবোধ করছেন না কোনোভাবেই। একটা ব্যক্তি কতটা খারাপ হলে এমনটা করতে পারে সেটা অন্তত আমার জানা নেই। তাই আমি ওনার দিকে ঘৃণিত চোখে তাকাই বর্ষার পেছন থেকে। উনি তখনও শান্ত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিল স্থিরভাবে। এতটা অস্থির পরিবেশ রিদ খানকে দেখে আমার মনে হচ্ছে এই মুহূর্তে এখানে কিছুই হচ্ছে না, সবই ঠিকঠাক আছে। শুধু চারপাশের লোকগুলো খামোখা রাস্তার মাঝখানে ওনার আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় জমিয়ে রেখেছে জোর তালে। সেই সাথে আমরাও আছি 3 বান্ধবী, সব কয়টা আজাইরা পাবলিক। আমার এমন চিন্তা ভাবনার মাঝে সামনে থেকে আসিফ নামক লোকটি রিদ খান নামক ভয়ানক গুন্ডাবাসীর লোকটির কাছে এগিয়ে গিয়ে আদিক্ষেতার স্বরূপ বিনীত সুরে বলে ওঠে, ভাই তারপরে ব্যাটা মুখ খুলছে না, জিদ্দি একটা, কি করবো একে?
কথা বলেই নিচে পড়ে থাকা রক্তাক্ত ব্যক্তিটিকে আসিফ নামক লোকটি আঙ্গুলের ইশারা দেখায়। হৃদ খান সাইকোদের মতো করে নিজের ঘাড় খানিকটা বাঁকা করে তাকায় নিচে পড়ে থাকা ব্যক্তিটির দিকে। এক পলক রক্তাক্ত ব্যক্তিটির অবস্থা দেখে মুহূর্তে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ে স্ট্রং হয়ে। আসিফকে এক পলক দেখে নিয়ে অ্যাটিটিউডের সাথে নিজের সানগ্লাসটি চোখে পড়তে পড়তে স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে, আপাতত কিছু করার নেই। ওর দুটো হাত পা কেটে প্যাকেট করে ওর পাশে পৌঁছে দে ওর ভাইয়ের কাছে। সাথে ছোট্ট করে কাগজে লিখে দিবি, শ্রদ্ধেয় ভাই মহোদয়, আপনাদের জন্য হৃদ খানের ভরপুর ভালোবাসা রইল। কথাটা শোনার সাথে সাথে নিচে পড়ে থাকা রক্তাক্ত ব্যক্তিটি চিৎকার করে মাটিতে পড়া অবস্থায় বলে ওঠে, হৃদ খান, আমি সব বলবো। হ্যাঁ, আমি সব বলবো। রক্তাক্ত ব্যক্তিটির বুক ফাটা কান্না আমাদের সবার কান অব্দি পৌঁছালো, হৃদ খানের কান অব্দি পৌঁছাতে পারেনি। হৃদ খান অন্তত নির্দয়ের সাথে গম্ভীর কণ্ঠে বলল, নো নিড, প্রয়োজন বোধ নেই আর। এতক্ষণ যাবৎ মার খাওয়ার পরেও যখন মুখ খুলিসনি, তাই এখন আপাতত আমার সময় প্রয়োজন কোনোটাই নেই তোর মুখ খোলার জন্য। সো বাই। কথাটা বলেই আসিফ নামক লোকটিকে রেখে সাথে সাথে হৃদ খান অ্যাটিটিউডের সাথে নিজের গাড়িতে উঠে বসতে গাড়িটি সা সা করে চলতে থাকে আপন গতিতে, আর পেছনে রয়েই যায় রক্তাক্ত ব্যক্তিটি বুক ফাটা চিৎকার ও আর্তনাদে। আমি এই সব কিছু দেখে আবারও বর্ষার পেছনে লুকিয়ে থাকা অবস্থায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠি, কষ্টে আর ভয়ে। কারণ সকালের মতো এই লোকটাকেও হয়তো মেরে ফেলবে হৃদ খানের লোকগুলো। কথাটা ভাবতেই কষ্টটা যে আমার আকাশ ছুঁয়ে ছুঁয়ে। আমার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠার শব্দ শুনতেই বর্ষা কে দ্রুত পেছন ফিরে আমাকে জড়িয়ে ধরে দুজনে একসাথে। পরে বর্ষা সকালের ঘটনাগুলো মনে করেই আমাকে নিয়ে উত্তেজিত হয়ে পড়ে দুজনে। তাই সাথে সাথে আমাকে নিয়ে এখান থেকে নিয়ে যায় আশ্রমের মধ্যে। বাকিটা শেষটা না দেখেই তাই আমার কেউ আর বলতে পারেনি হৃদ নামক লোকটি রক্তাক্ত ব্যক্তিটির সাথে কি করেছিল পরে। লোকটি কি এখনো বেঁচে আছে নাকি মরে গেছে? রাতের সন্ধ্যা তারায় মহলে জমজম আজমেজের সাথে শান্তিপ্রিয় পরিবেশ। ঘুমন্ত একটা পার্টিতে দাঁড়িয়ে আছি আমি আর দুই বান্ধবী কেয়া ও বর্ষা। চুপচাপ পার্টিটি হচ্ছে মূলত একটি বিশাল বড় বাড়ির বাগান এরিয়াতে। আর সেখানে আমরা যে শুধু চুপচাপ দাঁড়িয়ে আছি সেটা কিন্তু নয়, এই মুহূর্তে আমরা মহা চুপচাপ টাইপ রোবট হয়ে দাঁড়িয়ে আছি। ফাদার মাদারের পাশাপাশি মাদারের দেওয়া একই রকমের ড্রেস চুড়িদার জামাগুলো পরেছি আমরা তিনজন, পিঙ্ক কালারের মধ্যে। আমাদের সাথে আরও আমাদের আশ্রমে 10 জন বয়স্ক মহিলা পুরুষ এসেছে পার্টিতে। পার্টির মধ্যে সবাই নীরবতার সহিত বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পান করছে আর হালকা পাতলা কথা বলার চেষ্টা করছে হয়তো, কারণ সবাইকে আমি গুনগুন করতে শুনেছি শুরু থেকে চারপাশে। এখন তারা গান গাইছে নাকি আস্তে করে কথা বলছে সেটা মূলত তারাই বলতে পারবে, আমি না। চারপাশে ভরপুর লাইটিং এর মুগ্ধ পরিবেশ, সবকিছু যেন রুলস মোতাবেক চলছে। দেখে মনে হচ্ছে কেউ যদি এইসব রুলস না মেনে চলে তো তাকে হয়তো ভয়াবহ শাস্তি স্বরূপ কিছু দণ্ড মিলবে। সবার এত এত রুলস মানতে দেখে পাগল টাইপ হয়ে যাচ্ছি আমি, কারণ আমার কাছে কিছুক্ষণ চুপ থাকা অসাধ্যকর কিছু। তাই এতক্ষণ যাবৎ ফাদারের ভয়ে চুপ থাকতে পারলেও এখন আর থাকতে পারছি না আমি। তাই মাদারকে
ওয়াশরুমের নাম করে বর্ষা ও কেয়াকে সাথে নিয়ে বাড়িটির ভেতরে ঢুকে পড়ি সাহসিকতার সাথে। বাড়িটির ভেতরে ঢুকে আমি সহ বাকি দুইজন হাঁ হয়ে যাই। বাড়ির ভিতরের পরিবেশটা দেখে সবকিছুই রাজকীয় স্টাইলে। বাড়িটি দেখেই বোঝা যাচ্ছে এই বাড়ির মালিক পক্ষ কতটা শৌখিন মানুষ হবে। আমি আকাশ পাতাল চিন্তা করতে করতে চারপাশের পরিবেশটা দেখতে দেখতে কখন যে বর্ষা আর কেয়ার থেকে আলাদা হয়ে গেছি সেটা নিজেও বুঝতে পারিনি। হয়তো বর্ষা আর কেয়াও বুঝতে পারিনি আমরা তিনজন যে একে অপরের থেকে আলাদা হয়ে গেছি বেশ কিছু আগে। আমরা বাড়ির ভেতরটা দেখার এতটাই ব্যস্ত ছিলাম যে তিনজন তিন খণ্ড দিয়ে ঢুকে পড়ি নিমেষেই। আমি হাঁটতে হাঁটতে বড় একটা সুইমিং পুলের সাথে এসে থামি। সুইমিং পুলের মধ্যে নীল রঙের পানি দেখে খুশিতে হালকা ছুঁয়ে দিয়ে আবারও আপন গতিতে চারপাশে হাঁটতে থাকি সুইমিং পুলের রাস্তা ধরে। কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও জানি না, শুধু জানি একটু বাড়িটা ঘুরে দেখলে মন্দ নয়। আমি সামনের রাস্তা ধরে যখন সুইমিং পুলের জায়গাটা থেকে বের হতে যাব তখনই কেউ আমাকে আকস্মিকভাবে দেয়ালের সাথে চেপে ধরে শক্ত করে। হঠাৎ এমন ঘটনায় আমি চমকিত হয়ে কেঁপে উঠে সামনের দিকে তাকাই, কিন্তু চোখে সামনে কাউকে দেখতে পেলেও তার চেহারাটা স্পষ্ট ফুটে উঠছে না আমার চোখের অন্ধকারের জন্য। আমি ভয় পেয়ে থমকে গিয়ে হঠাৎ হুঁশ ফিরে আমার, তাই সাথে সাথে প্রাণপূর্ণ চেষ্টা করতে থাকি ছায়া মূর্তির মতো চেপে ধরে রাখা ব্যক্তিটির থেকে বাঁচার জন্য। আমি আমার চেষ্টা চালিত অবস্থায় রেখে কান্না জড়িত কণ্ঠে বলে উঠে, কি আপনি আমাকে এভাবে চেপে ধরে রেখেছেন কেন? যেতে দিন আমায়। আমার কান্না মিশ্রিত কথাগুলো কান অব্দি পৌঁছালো না ব্যক্তিটির। তিনি চাপা সুরে আমাকে বলল, কি আমি সেটা এখানে আসার আগে ভাবা দরকার ছিল তোর, যে কে এখানে হতে পারে আর সে তোমাকে কি করতে পারে, সাথে কতটা ভয়ানক হতে পারে তোমার জন্য। কণ্ঠ ব্যক্তিটিকে আমি এখনো অব্দি চেহারাটা ঠিক করে দেখতে না পারলেও তার কণ্ঠটা আমার কাছে বেশ পরিচিত, কারণ আজ পরপর দুবার এই ব্যক্তিটির সামনাসামনি পড়তে হয়েছে আমাকে। তাই আমি ভালো করেই চিনতে পারছি কে এই লোকটি যে আমাকে এতটা শক্ত হাতে দেয়ালের সাথে চেপে ধরে আছে। তিনি আর কেউ নয়, চরম গুন্ডা বিশিষ্ট লোক রিদ খান আমাকে চেপে ধরে রেখেছে দেয়ালে। আর এই বাড়ির সাথে সাথে আজকের পার্টিটা রিদ খানের দেওয়া, যেখানে আমরা সবাই অংশগ্রহণ করেছি। কথাটা ভাবতে বুক ফাটা কান্না আসছে আমার, যেটার থেকে পালিয়ে বাঁচতে চাই সব সময়। ঘুরে ফিরে সেই জায়গায়, সে আগের জায়গায় এসে দাঁড়িয়ে পড়ি আমি। সেটা আমার সাথে কেন হয় তা আমি নিজেও জানি না। আমার এমন কষ্টের মধ্যে রিদ খান আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, দেখে তো মনে হচ্ছে বয়স বেশি একটা হবে না, 16 বা 17 সামথিং কিছু একটা, তাই না? তারপরেও এতটা আধা ছেলেদের পাগল করার জন্য, ওয়াও ইন্টারেস্টিং। ছোট হলেও কি হবে, তোমার দম আছে বলতে হবে। কিন্তু মেইন পয়েন্ট হলো রিদ খান সেই দলের ছেলেদের পর্যায়ে পড়ে না যারা তোমাকে দেখেই পাগল হয়ে যাবে, এমন টাইপ কিছু। তাই তোমার মনে রাখা দরকার ছিল যে রিদ খানের সামনে বারবার আসাটা তোমার জন্য কতটা ভয়াবহ হতে পারে। না করা সত্ত্বেও যখন এসেছো তখন তোমাকে আর ভুক্তভোগী হতে হবে না। তাই বলে নিজে নিতে চাও তোমার অপরাধের শাস্তিটা, জেল নাকি ফাঁসি, কোনটা চয়েস করবে তুমি? মনে রেখো, জেল বা ফাঁসি দুটোই হবে তোমার বেঁচে থেকেও 100 বছর মৃত্যুর সামিল। বন্দি থাকা অবস্থায় আমি কান্না করতে করতে বলে উঠি, প্লিজ আমাকে যেতে দিন। আমি ইচ্ছা করে পড়িনি আপনার সামনে কখনো, সবসময় ভুলবশত এসে পড়েছি আপনার কাছে। আমি আর আসবো না আপনার সামনে কখনো। তারপরও আমাকে মারবেন না প্লিজ। তোমার এই মন ভুলানোর মায়া কান্না অন্য কোনো ছেলের সামনে কাঁদলে হতো, তার মন গলাতে পারতো। রিদ খানের তো মন নামক বিষয়টি নেই, তাহলে গলবে কি করে?